শুভ সন্ধ্যা। সবাইকে স্বাগত জানাচ্ছি সিকিউরিং আওয়ার ফিউচার বিল্ডিং এ হেলদি জেনারেশন শীর্ষক ওয়েবিনারে। প্রথমে আপনাদের সবাইকে রমজান মোবারক। আশা করি সবাই সুস্থ ও ভালো আছেন। আমি ডক্টর ফারজানা ইসলাম, আজকের ওয়েবিনারের মডারেটর। আমি পাবলিক হেলথ ফাউন্ডেশন বাংলাদেশের অর্গানাইজিং সেক্রেটারি। কর্মরত আছি বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স ডিপার্টমেন্টে, এবং একই সাথে স্মার্ট হেলথ কেয়ার অ্যান্ড রিসার্চ লিমিটেডে আমি অ্যাডভাইজার হিসেবেও কাজ করছি। আজকের ওয়েবিনারটি আয়োজিত হয়েছে পাবলিক হেলথ ফাউন্ডেশন বাংলাদেশ তথা পিএইচএফবিডি এর উদ্যোগে। পিএইচএফবিডি একটি স্বাধীন, স্বায়ত্তশাসিত, অরাজনৈতিক এবং অলাভজনক প্রতিষ্ঠান, যা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, চিকিৎসক, শিক্ষাবিদ এবং গবেষক সহ বিভিন্ন ক্ষেত্রে দক্ষ পেশাদারকে দ্বারা পরিচালিত। পিএইচএফবিটির লক্ষ্য হলো প্রমাণ ভিত্তিক উদ্যোগ এবং গবেষণার মাধ্যমে জনগণ কেন্দ্রিক স্বাস্থ্যকর, সমতামূলক এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলা। পিএইচবিটির সরকার, বেসরকারি খাত, আন্তর্জাতিক সংস্থা এবং স্থানীয় সম্প্রদায়ের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে স্বাস্থ্যকর বাংলাদেশ গড়ার প্রচেষ্টায় নিয়োজিত আছে। আজকের 1 ঘন্টার ওয়েবিনারটিকে আমরা মূলত 3টি ভাগে বিভক্ত করেছি এবং 7:45 মিনিটের মধ্যে আমরা শেষ করব, যেহেতু এর পরপরই শুরু হবে তারাবির নামাজ। প্রথমে আমাদের কি নোট স্পিকার প্রফেসর ডক্টর সৈয়দ আব্দুল হামিদ ভাই তার বক্তব্য রাখবেন। তার জন্য সময় থাকবে 20 মিনিট। পরবর্তী 10 মিনিট আমাদের বিজ্ঞ প্যানেলিস্ট ডক্টর আবু জামিল ফয়সাল স্যার আজকের মূল বক্তব্যের উপরে আলোচনা করবেন। স্যারের আলোচনা পর্ব শেষ হতে রেসপেক্টেড অডিয়েন্সের জন্য আমাদের ওয়েবিনারটি উন্মুক্ত করা হবে এবং আমাদের চেয়ারপারসন প্রফেসর ডক্টর শারমিন ইয়াসমিন ম্যাডাম এর সমাপনী বক্তব্যের সঙ্গে সমাপ্তি ঘোষণা করা হবে আজকের ওয়েবিনার। আমি আশা করি আজকের ওয়েবিনারটি আমাদের সকলের জন্য অনেক অনেক নতুন তথ্য বয়ে আনবে। আমি আজকের মূল বক্তার সংক্ষিপ্ত পরিচয় দিয়ে ওয়েবিনারটি শুরু করতে যাচ্ছি। আজকের মূল বক্তা প্রফেসর ডক্টর সৈয়দ আব্দুল হামিদ স্যার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব হেলথ ইকোনমিক্স এর অধ্যাপক। তিনি ইউনিভার্সিটি অফ শেফিল্ড থেকে অর্থনীতিতে পিএইচডি এবং ইউনিভার্সিটি অফ ইয়র্ক থেকে হেলথ ইকোনমিক্সে এমএসসি সম্পন্ন করেছেন। 20 বছরেরও বেশি সময় ধরে তিনি স্বাস্থ্য ও অর্থনীতি নিয়ে গবেষণা করছেন এবং শিক্ষকতা করছেন। একই সঙ্গে আন্তর্জাতিক জার্নাল এবং কনফারেন্সে গবেষণাপত্রগুলো উপস্থাপন করে যাচ্ছেন। প্রফেসর হামিদের গবেষণার মূল ক্ষেত্র হলো স্বাস্থ্য সেবা, স্বাস্থ্য বীমা, স্বাস্থ্য ন্যায়, সামাজিক প্রোগ্রাম উন্নয়ন, খাদ্য নিরাপত্তা, পরিবেশ ও পেশাগত স্বাস্থ্য এবং অর্থনৈতিক মূল্যায়ন। আমি প্রফেসর ডক্টর সৈয়দ আব্দুল হামিদ স্যারকে তার প্রেজেন্টেশনটি শুরু করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। স্যার প্লিজ। অনেক ধন্যবাদ আপা, অনেক ধন্যবাদ পাবলিক হেলথ ফাউন্ডেশন বাংলাদেশকে এই সুযোগ করে দেওয়ার জন্য, আমাদের ধারণা শেয়ার করার জন্য। তো আমি সরাসরি প্রেজেন্টেশনে চলে যাই। আম, আজ আম, আশা করি আপনার দেখা যাচ্ছে না, স্লাইড দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে স্যার। দেখা তো যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। তো আজকের আমাদের যে আলোচনার বিষয়, এটা পরিচিত বিষয়। আমরা জানি যে আমাদের ফিউচার সিকিউর করতে হবে এবং সেই সিকিউর করার জন্য আমাদের যে হেলদি জেনারেশন লাগবে সেটাও আমরা জানি। কিন্তু আম, কিভাবে আমরা শুরু করতে পারি সেই জায়গাটাই হচ্ছে আমরা মূলত আলোকপাত করব আজকে প্রেজেন্টেশনে। তো শুরু থেকে যদি আমরা একটু দেখে নিই যে আমাদের ফিউচার সিকিউর করার জন্য আসলে আমাদের কি কি আইটেম দরকার। আমরা যদি সিকিউরিং আওয়ার ফিউচার এই জিনিসটা আমরা চিন্তা শুরু করি, তাহলে আমাদের মাথায় কতগুলো জিনিস আসবে, ভিজুয়ালাইজ হবে যে আমাদের কি কি জিনিস থাকতে হবে আসলে, বা কি কি জিনিস ইনশিওর করতে হবে, বা কোথায় আমাদের ফোকাস করতে হবে বা জোর দিতে হবে, সেই জিনিসগুলো আমাদের মাথায় সাধারণত আসে। সেগুলোকে আমি একটা স্লাইডে এখানে নিয়ে আসার চেষ্টা করছি। অনেক গুলো জিনিস এখানে আছে। আমরা যদি 1-2 মিনিট এখানে ব্যয় করি, তাহলে আমরা জানি যে আমাদের ফিউচার যদি সিকিউর করতে হয়, তাহলে আমাদের হেলদি চিলড্রেন লাগবে। দ্যাট মিনস তাদের নিউট্রিশনাল ভ্যালুজ, নিউট্রিশনাল যে লেভেল, একদম মায়ের আহ, 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 মানে যখন যখন তার গর্ভবতী হচ্ছে, সেই মা থেকে শুরু করে তার যে নিউট্রিশনাল লেভেলটা বাচ্চাদের, সেটা এনশিওর করতে হবে। নিশ্চয়ই আমাদের হেলথ কেয়ার লাগবে, অ্যাক্সেস টু হেলথ কেয়ার লাগবে, যেটা আমরা বলে এসেছি, সেফ ওয়াটার লাগবে, বাচ্চাদের কোয়ালিটি এডুকেশন লাগবে। আমরা যদি নেক্সট লেভেলে আসি, ইয়ুথদের কথা চিন্তা করি, তাহলে তাদের এডুকেশন লাগবে, তাদের ডিজিটাল স্কিল ডেভেলপ করতে হবে, তাদের জবস এবং ইনোভেশনে তাদেরকে ইনভলভ করতে হবে, এবং নিশ্চয়ই এন্টারপ্রিনারশিপ ডেভেলপ করতে হবে।
এর সাথে আমাদের যেটা লাগে সাধারণ এর সাথে সিকিউরিং আওয়ার ফিউচারের জন্য সেটা হচ্ছে যে আমাদের অ্যাকাউন্টেবল ইনস্টিটিউশনস লাগবে, যে ইনস্টিটিউশনস গুলো অ্যাকাউন্টেবল হবে তার ভিতরে আমরা জানি যে গুড গভর্নেন্স লাগবে, ট্রান্সপারেন্সি ইনশিওর করতে হবে, রুল অফ ল, কারাপশন ফ্রি সোসাইটি, কারাপশন ফ্রি কান্ট্রি, এগুলো লাগবে, এটা আমরা খুবই ভালো করে জানি। এইগুলো যদি থাকে তাহলে পরবর্তীতে যেটা আসে, যে ধাপটা আসে সেটা হচ্ছে ইনক্লুসিভ গ্রোথ, রুরাল ডেভেলপমেন্ট আমাদের লাগবে, উইমেন এম্পাওয়ারমেন্ট লাগবে, ক্লাইমেট অ্যাকশন লাগবে, এবং আমাদের যে অপরচুনিটিস গুলো আছে সেটা ইকুয়াল হতে হবে জনগোষ্ঠীর ভিতরে। তো এই চারটা যে মূল পয়েন্ট, সেটাকে যদি আমরা আবারও কতগুলো কি প্রায়োরিটিজে ভাগ করি, তাহলে আমাদের এখানে এই যে সিকিউরিং আওয়ার ফিউচারে আমাদের আসে যে হিউম্যান ক্যাপিটাল ডেভেলপ করতে হবে, আমাদের ইনফ্রাস্ট্রাকচার লাগবে, আমাদের টেকনোলজি ইনোভেশন করতে হবে, আমাদের ইকোনমিটাকে গ্রিন করতে হবে, সোশ্যাল ইকুইটি থাকতে হবে। এগুলো যদি হয়, দ্যাট মিনস আমরা যদি পিপলের জন্য ইনভেস্টমেন্ট করতে পারি, আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এবং ট্রেড যদি গতি পায়, আমাদের ডিজিটালাইজেশন যদি গতি পায়, সাস্টেইনেবল এগ্রিকালচারাল হয়, ক্লাইমেট রেজিলিয়েন্ট যদি থাকে, তাহলে আমরা আমাদের ফিউচারটাকে সিকিউর করতে পারবো। সো এই জিনিসগুলো মোটামুটি আমাদের কিন্তু সবারই জানা আছে যে আমাদের ফিউচার সিকিউর করার জন্য কি লাগবে। কিন্তু যে জায়গাটা আলোচনার দরকার সেটা হচ্ছে যে হোয়াট ইজ দ্য সেন্টার অফ সিকিউরড ফিউচার, মানে আমরা যে যে ফিউচারটাকে সিকিউর করব সেটা সেন্টারটা কোথায়, কোথা দিয়ে আমাদের শুরু করতে হবে বা কোথায় আমাদের ফোকাস করতে হবে। তো সেটা আমরা যেটা মনে করি সেটা হচ্ছে যে আমাদের মেইন যে জিনিসটার অভাব আছে দেশে, সেটা বা যে জায়গাটা শুরু করা দরকার সেটা হচ্ছে সোশ্যাল কোহিশন এবং অ্যান্ড ইথিক্যাল ডেভেলপমেন্ট। আমরা সবাই জানি যেটা সেটা হচ্ছে যেটা যে ডিভাইডেড সোসাইটি এটা প্রোগ্রেসকে উইক করে দেয়। আমরা এখন যে অবস্থা, আমরা 5ই আগস্টের আগের একটা অবস্থা দেখেছি, 5ই আগস্টের পরের একটা অবস্থা দেখতেছি, সামনের অবস্থাগুলো আমরা মোটামুটি ভিজুয়ালাইজ করতে পারছি যে কোন দিকে যাবে, যে আমরা কি ইউনাইটেড থাকবো নাকি আমরা আবারও বিক্ষিপ্ত নানা ফ্র্যাকশনে ভাগ হয়ে যাচ্ছি, নিজেদের ভিতরে রেষারেষি শুরু করে দিয়েছি, সেই একটা অবস্থার ভিতর দিয়ে আমরা আমাদের বুঝতে হবে এই জায়গায়। সো অন্য কথা আমি বলতে পারি যে এই ইউনাইটেড সোসাইটি স্ট্রেংথেন দ্য রেজিলিয়েন্স, এটা আমরা জানি যে একত্রে একসাথে থাকলে, মিলেমিশে থাকলে, যদি সোশ্যাল কোহেশন থাকে তাহলে সেটা স্ট্রেংথেনিং একটা সোসাইটি হয়। ইকোনমিক সাকসেস দিয়ে আসলে ফিউচার শুধুমাত্র ইকোনমিক্স সাকসেস হলেই সেটা আমাদের ফিউচার নিশ্চিত হবে না, এটা ফিউচার সিকিউর হবে না। বাংলাদেশকে অবশ্যই যেটা করতে হবে সেটা হলো যে আমাদের থাকতে হবে যেটা সে টলারেন্স এবং সোশ্যাল হারমোনি, মানুষের ভিতরে এথিক্যাল লিডারশিপ থাকতে হবে, ইয়ুথ এনগেজমেন্ট ইন সিভিক অ্যান্ড ইকোনমিক অ্যাক্টিভিটিতে থাকতে হবে। আমরা জানি যেটা সেটা হলো আমাদের ইয়ুথদের একটা বড় অংশ বেকার, সো তারা ইকোনমিক অ্যাক্টিভিটিতে নাই, ইকোনমিক অ্যাক্টিভিটিতে না থাকলে তাদের সিভিক বিভিন্ন লাইফেও তারা অ্যাক্টিভিটি মানে এনগেজ হতে পারে না। সাথে আমাদের যেটা থাকতে হবে সেটা হচ্ছে যে কমিউনিটি সলিডারিটি, দ্যাট মিনস কমিউনিটির ভেতরে যে সেতু বন্ধন, সেই জিনিসটা আমাদের থাকতে হবে আর কি। হ্যাঁ, তো এটা তো আমরা বলছি যে এটা আমাদের থাকতে হবে, দিস আর দ্য সেন্ট্রাল পয়েন্ট। তো এটার সাথে এটাকে কিভাবে আসবেটা কিভাবে, যে এই যে যে বিষয়গুলো আমরা যেটা আলোচনা করছি সেটা আসবে কিভাবে, দ্যাট মিনস হু ড্রাইভ সোশ্যাল কোহেশন এন্ড ইথিক্যাল প্রোগ্রেস ইন দ্য সোসাইটি। আমরা যদি বলি যেটা সেটা হচ্ছে যে এই কোয়েশ্চেনটা যদি আমরা করি, ইজ এ জেনারেশন উইথ একাডেমিক এক্সিলেন্স এনাফ টু শেপ দ্য ফিউচার, মানে যারা আমরা একাডেমিক এক্সেলেন্সের মাধ্যমে আমরা যে দেখতে পাই যে আমরা যে যেখানে আছি, বড় পজিশন গুলো, ইউনিভার্সিটির শিক্ষক হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, বিসিএস অফিসার হোক, অথবা আর্মি অফিসাররা হোক, পুলিশ অফিসাররা হোক, সবাই কিন্তু মোটামুটি আমাদের একটা একাডেমিক এক্সেলেন্স থেকেই আমরা কিন্তু এসেছি। কিন্তু সেই মানুষগুলোকে আসলে আমরা পারফর্ম করতে পারছি? আমরা যদি বলি যে শিক্ষক হিসেবে আমি কি ঠিকমতো পারফর্ম করতে পারছি? আমরা যখন ভিসি হয়ে কোথাও যাচ্ছি তখন কি আসলে সেখানে জাস্টিস করে আসতে পারছি? সেম আজ ডাক্তার কি আমাদের সমাজে সেই সার্ভিসটা আমাদেরকে দিচ্ছে, বা আমরা কি সেই ডাক্তারদের কাছ থেকে সেই কাঙ্ক্ষিত সেবাটা পাচ্ছি? ইঞ্জিনিয়ারদের কি আমাদের নিডটা পূরণ করতে পারছে? আমরা যদি বলে বিসিএস অফিসার হয়ে যারা সচিব হলো তারা কি কাঙ্ক্ষিত সেবাটা দিতে পারছে? সেম অ্যাজ আর্মি জেনারেল এবং পুলিশ অফিসার, তারা কি দিতে পারছে? তো প্রত্যেক জায়গায় আমরা যদি দেখি যে আমাদের কিন্তু একাডেমিক্যাল এক্সিলেন্স লোকজনগুলো আছে, যারা ভালো রেজাল্ট করে তারাই তো চাকরিগুলো পেয়েছে এবং সামনের দিকে এগিয়ে গেছে। কিন্তু সেই জায়গাও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যথেষ্ট কিন্তু প্রবলেম রয়েছে আর কি। হ্যাঁ, তাহলে কোশ্চেন যেটা সেটা হচ্ছে যে
আহ, আহ, আমাদের আসলে কি লাগবে, আমাদের আমাদের যেটা মনে হয় সেটা হলো মাস্ট নিড জেনারেশন অফ গুড হিউম্যান বিংস, মানে আমাদের যেটা অভাব আছে, আমাদের একাডেমিক এক্সেলেন্স আছে, কিন্তু আসলে একাডেমিক এক্সেলেন্স সাথে আমরা যেহেতু গুড হিউম্যান বিং হয়ে ওঠে নাই, সেই জন্য আমরা যেখানে যাচ্ছি সেখানে কিন্তু কাঙ্ক্ষিত সেবাটা দিতে পারছে না বা রাষ্ট্রকে সেভাবে সার্ভ করতে পারছে না। তাহলে আমাদের আসলে যেটা দরকার, যেটা অভাব রয়েছে, সেটা হচ্ছে গুড হিউম্যান বিং। কোয়েশ্চেন হচ্ছে আহ, যে এই গুড হিউম্যান বিং এর ফিচার্স গুলো কি, একজন গুড হিউম্যান বিং হতে গেলে তার ভিতর কি কি থাকতে হয়। আমরা যদি মোটা দাগে দেখার চেষ্টা করি যে একজন গুড হিউম্যান বিংস, মানে সে ফিজিক্যালি ফিট থাকতে হবে, দ্যাট মিনস সে হেলদি এনার্জেটিক ফিট হবে, তার একটা তার ইমোশনাল ব্যালেন্স থাকতে হবে, দ্যাট মিনস সে পজিটিভ এবং ইমোশনাল স্টেবল হবে, আহ, তার ইন্টেলেকচুয়াল কিউরিওসিটি থাকতে হবে, তার মানে সে নলেজেবল হবে, সে ওয়াইজ হবে, তার ভিতরে হেলদি হ্যাবিটস থাকতে হবে, দ্যাট মিনস সে ব্যালেন্সড এবং ডিসিপ্লিন হবে। অন্যদিকে আমরা যদি বলি তার ভিতরে যে ইনার পিস থাকতে হবে, দ্যাট মিনস সে কাম অ্যান্ড রেজিলিয়েন্ট মাইন্ড থাকবে, তার সোশ্যাল কোহেশনটা থাকতে হবে, দ্যাট মিনস তার কাইন্ড এবং কম্পেশনেট হবে, সে পার্সোনাল ইন্টিগ্রিটি থাকতে হবে, দ্যাট মিনস সে অনেস্ট এবং ইথিক্স মেনে চলবে, অনেস্টি থাকবে এবং ইথিক্স মেনে চলবে। অন্যদিকে আমরা যদি দেখি যে তার ভিতরে লার্ন এবং সেলফ ইমপ্রুভ করার একটা কন্টিনিউয়াস গ্রোথ থাকতে হবে, দ্যাট মিনস তার হাতে একটা মোরাল কম্পাস থাকতে হবে যদি একজন গুড হিউম্যান বিং হয়। এটার সাথে যদি আমরা রিলেট করার চেষ্টা করি যে আমাদের যে WHO যে হেলথের যে ডেফিনেশনটা দিয়েছে, এটা আমরা সবাই জানি, অনেকে এটা খুব ভালো করে মুখস্থ করি, কিন্তু এটা যে মর্ম, এটা আমরা অনেকেই বোঝার চেষ্টা করি না বা করি নাই আর কি। হ্যাঁ, এটা যদি আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি, আমরা ওই প্রথম যে লাইনটা আছে এটা আমাদের সবাই মুখস্থ আছে, স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল মেন্টাল সোশ্যাল স্পিরিচুয়াল ওয়েলবিং এন্ড নট মেয়ারলি দ্য অ্যাবসেন্স অফ ডিজিজ এন্ড ইনফরমিটি, আমরা এইটুকু সবাই মুখস্থ করছে। কিন্তু এই যে চারটা কি ডাইমেনশন আছে, সেই ডাইমেনশন গুলো যদি আমরা খেয়াল করি এবং পরবর্তীতে আমরা যদি এই বৈশিষ্ট্যগুলো দেখি, তখন আমরা বুঝতে পারবো যে এটা WHO এর এই ডেফিনেশন আসলে কত গভীর এবং কত ব্যাপক। তো প্রথমে যেটা সোশ্যাল ফিজিক্যাল ওয়েলবিং, এখানে আমরা বুঝতে পারছি যেটা সেটা হলো যে যে এটা প্রপার ফাংশনিং অফ দ্য বডি সিস্টেম, এডুকেট নিউট্রিশন, রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, সাফিসিয়েন্ট রেস্ট অ্যান্ড ফ্রিডম ফ্রম ডিজিজ আর ডিসেবিলিটি। এটা হলো একটা ডেফিনেশন যে ফিজিক্যালি ওয়েলবিং থাকতে হয়। দ্যাট মিন ইট ইজ অলসো ইনক্লুড দ্য অ্যাবিলিটি টু পারফর্ম ডেইলি অ্যাক্টিভিটিস উইদাউট আনডিউ ফ্যাটিগ। আমরা যদি এর সাথে মেন্টাল হেলথটাকে যোগ করি, তাহলে দেখা যাচ্ছে যে মেন্টাল হেলথ ইনভলভস ইমোশনাল স্টেবিলিটি, দ্য অ্যাবিলিটি টু কোপ উইথ স্ট্রেস। আমরা কতজন স্ট্রেসের সাথে আসলে কোপ করতে পারি সেটা দেখার বিষয়। রেশনাল থিঙ্কিং করতে হবে যদি আমাদের মেন্টালি হেলথ হয়, সেলফ কনফিডেন্স হতে হবে এবং রেজিলিয়েন্স ইন দ্য ফেস অফ লাইফ চ্যালেঞ্জেস। আমাদের যে জেনারেশনটা আমরা গড়ে তুলছি এখন, যদি আমরা এই দুটো কনটেক্সটে চিন্তা করি, ফিজিক্যাল এবং মেন্টাল কনটেক্সটে যদি চিন্তা করি, অনেকেই কিন্তু ফিট না। দ্যাট মিনস আমরা স্ট্রেস কোপ করতে পারছি না, আমরা রেশনাল থিঙ্কিং করতে পারছি না, আমাদের সেলফ কনফিডেন্স নাই, আমরা চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে সমর্থ হই না। এর সাথে যদি আমরা সোশ্যাল ওয়েলবিংকে যোগ করি, তাহলে ব্যাপকতা আরো বেড়ে যায়। আমরা জানি যে সোশ্যাল ওয়েলবিং এর যে কম্পোনেন্ট এখানে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে বলা হচ্ছে যে ইটস রিফ্লেক্ট দ্য অ্যাবিলিটি টু বিল্ড অ্যান্ড সাস্টেইন হেলদি রিলেশনশিপ। এটা হিউজ কিন্তু একটা কথা যে বিল্ড এবং সাস্টেইন হেলদি রিলেশনশিপ, কমিউনিকেট এফেক্টিভলি। আমাদের যদি আমরা পরিবার বা সমাজ বা কমিউনিটি এবং অফিস আদালতে দেখি, সেখানে আমরা দেখবো যে আমাদের কিন্তু এই যে হেলদি রিলেশনশিপ নাই, কলিগদের সাথে নাই, পরিবারের সদস্যদের সাথে নাই, কমিউনিটি মেম্বারদের সাথে নাই, আত্মীয় স্বজনের সাথে নাই। এবং তারপরে বলা হচ্ছে যেটা সেটা হচ্ছে কমিউনিকেট এফেক্টিভলি, রেসপেক্ট সোশ্যাল নর্মস, কন্ট্রিবিউট প্রোডাক্টিভলি টু দ্য ফ্যামিলি অ্যান্ড কমিউনিটি লাইফ। তার মানে হচ্ছে বিশাল ব্যাপক কম্পোনেন্ট গুলো কিন্তু এখানে সোশ্যাল ওয়েলবিং এর ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই সোশ্যাল ওয়েলবিং এর কনটেক্সটে যদি চিন্তা করি যে যদি কেউ সোশ্যাল ওয়েলবিংটা কারো যদি থাকে এই ডেফিনেশনে, তাহলে কিন্তু সে সোসাইটির জন্য কোনোভাবে একজন হার্মফুল মানুষ না, সে সোসাইটিতে একজন বেনিভলেন্ট মানুষ হিসেবে থাকবে। তার সাথে যদি আমরা স্পিরিচুয়াল ওয়েলবিংটাকে যোগ করি, যেটা বলা হচ্ছে রিলেট টু এ সেন্স অফ পারপোজ, মোরাল ভ্যালুস, ইনার পিস অ্যান্ড হারমোনি উইথ অনসেলফ অ্যান্ড আদার। তার মানে এই চারটা ডাইমেনশন যদি আমরা দেখি, তাহলে সে আসলে আদ্যপান্ত একজন গুড হিউম্যান বিং। তার মানে আমরা যদি একজন হেলদি পার্সনের এই বৈশিষ্ট্যগুলো যেটা দেখলাম, সেটা যদি দেখি, সংক্ষেপে যদি দেখি, তাহলে তার ফিজিক্যাল ফিটনেস থাকতে হবে, দ্যাট মিনস তার ফিট এনার্জেটিক, তার মিনিমাল ইলনেস থাকবে, তার পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড আছে, দ্যাট মিনস সে অপটিমিস্টিক আছে, সে সেলফ অ্যাওয়ার, সে গুড ডিসিশন মেকার, তার প্রোডাক্টিভিটি আছে, দ্যাট মিনস সে সাকসেসফুল অ্যাট ওয়ার্ক এবং স্টাডি, সে রেসপন্সিবল
এবং রিলায়েবল পারসন টু দ্য সোসাইটি, সে তার প্রোডাক্টিভিটি তা হাই থাকবে, দ্যাট মিনস সে সাকসেসফুল অ্যাট ওয়ার্ক, এবং যেটা বলে আসলাম হেলদি লাইফস্টাইল সে এনজয় করবে, প্র্যাকটিস করবে, দ্যাট মিনস সে ব্যালেন্স ডায়েট এক্সারসাইজ করবে, এডুকেট স্লিপ। অন্যদিকে যদি তাকে তার ইমোশনাল ব্যালেন্স যদি দেখে, সেটাও সে সাউন্ড থাকবে, সোশ্যাল অ্যাডাপ্টেবিলিটি আছে তার, তার হেলদি লাইফস্টাইল সে মেনটেন করে, মোরাল এবং ইথিক্যালি ইন্টিগ্রিটি তার ভিতর থাকবে, মোরাল এবং ইথিক্যাল ইন্টিগ্রিটি তার ভিতর থাকবে, এবং সে তার যে লার্নিং এবং নিজেকে ডেভেলপ করার যে স্প্রিয়া সেটা তার ভিতর থাকবে। তার মানে আমরা যদি দেখি যে একজন গুড হিউম্যান বিং এর যে ক্যারেক্টারিস্টিক গুলো, সেই ক্যারেক্টারিস্টিক গুলোই বেসিক্যালি ডাব্লিউএইচও যে হেলথের ডেফিনেশন যেটা দেওয়া হয়েছে, সেই হিসাবে একটা হেলথি পার্সনের ভিতরে কিন্তু সেই গুড হিউম্যান বিং এর ক্যারেক্টারিস্টিক গুলো আছে। সেটাই আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি যে that means a healthy person contains all the features of a good human being. That means আমি আবারও রিপিট করছি যে একজন গুড হিউম্যান বিং এর যে ফিচার গুলো আছে, যেটা আমরা দেখে আসছি, সবগুলো ফিচারই আসলে ডাব্লিউএইচও এর ডেফিনেশন অনুযায়ী যদি একটা হেলদি পার্সন হতে হয়, তাহলে সেই ফিচার গুলোর ভিতরে কিন্তু আছে। তাহলে আমাদের কি দরকার? আমাদের দরকার এইরকম ডাব্লিউএইচও যে হেলথের ডেফিনেশন দিয়েছে সেই রকম জেনারেশন, যারা হচ্ছে যে আমাদের ফিউচারটাকে সিকিউর করতে পারবে, যেটা আজকের প্রেজেন্টেশনের টাইটেল। আমরা যদি এখানে একটু কোশ্চেন করি, এনি ডিফারেন্স বিটুইন, ইজ দেয়ার ইজ এনি ডিফারেন্স বিটুইন হেলদি জেনারেশন এন্ড এ জেনারেশন অফ এ গুড হিউম্যান বিং, যেটা আমি রিপিট করার চেষ্টা করছি। এখানে আমরা যে কতগুলো যদি কোশ্চেন করি, ক্যান এ হেলদি পারসন অ্যাজ পার দ্য ডাব্লিউএইচও ডেফিনেশন, সেই ডেফিনেশন অনুযায়ী হেলদি পারসন যে ক্যান বি ইনটলারেন্ট অ্যান্ড ডিসরাপ্ট সোশ্যাল হারমোনি, অ্যান্সার নিশ্চয়ই হবে নো। ক্যান এ হেলদি পারসন ডেমনস্ট্রেট আনহেলদি লিডারশিপ, নিশ্চয়ই অ্যান্সার হবে নো। ক্যান এ হেলদি পারসন disengage from civic life, নিশ্চয় অ্যান্সার হবে নো। ক্যান এ হেলদি পারসন আন্ডারমাইন কমিউনিটি সোসাইটি, নিশ্চয় অ্যান্সার হবে নো। সো তার মানে আমরা বলতে পারি যেটা, সেটা হচ্ছে যে এটা আপনারা বিশ্বাস করেন কিনা, গিভেন অল দিস নো অ্যান্সার, এটা আপনারা বিশ্বাস করেন কিনা, আমরা সবাই বিশ্বাস করি কিনা যে ডু ইউ এগ্রি দ্যাট এ হেলদি জেনারেশন ইজ সিনোনিমাস উইথ এ জেনারেশন অফ গুড হিউম্যান বিংস? আমার মনে হয় অ্যান্সারটা হ্যাঁ আসাই উচিত, নিশ্চয়ই সবাই হ্যাঁ বলবেন। যে তার মানে হেলদি জেনারেশন যদি আমরা তৈরি করতে পারি অ্যাজ পার দ্য ডাব্লিউএইচও ডেফিনেশন, তাহলে সেই গুড হিউম্যান বিংস হিসেবে গড়ে উঠবে। ওকে, একটু যদি আমরা এখানে দেখি যেটা, সেটা হচ্ছে যে তাহলে আমরা ডিটারমিনেন্টস অফ হেলথটা কি? আমরা জানি যে হেলথে দুই ধরনের ডিটারমিনেন্টস আছে, একটা হচ্ছে মেডিকেল ডিটারমিনেন্টস, আর একটা হচ্ছে সোশ্যাল ডিটারমিনেন্টস। আমি এখানে কতগুলো লিস্ট করছি, আরো লং লিস্ট আছে, এটা জাস্ট এটা আমরা সবাই জানি। আমরা জানি যে মেডিকেল ডিটারমিনেন্টস বেসিক্যালি হেলথ কেয়ার এবং বায়োলজিক্যাল ফ্যাক্টরস গুলো নিয়ে হয়। তার ভিতরে অ্যাক্সেস টু হেলথ সার্ভিস আছে, কোয়ালিটি অফ হেলথ কেয়ার আছে, প্রিভেন্টিভ সার্ভিস, ভ্যাকসিনেশন, স্ক্রিনিং আছে, অ্যাবিলিটি অফ মেডিসিন টেকনোলজি আছে, জেনেটিক্স এন্ড ফ্যামিলি হিস্ট্রি আছে, নিউট্রিশন, ক্লিনিক্যাল কেয়ার আছে, ম্যাটারনাল চাইল্ড হেলথ কেয়ার আছে, আরো অনেক লং লিস্ট আছে। আমরা যদি সোশ্যাল ডিটারমিনেন্টসটা দেখি, সেটাও আমরা জানি যে এটা সাধারণত নির্ভর করে কন্ডিশন ইন হুইচ পিপল আর বর্ন, গ্রো, ওয়ার্ক অ্যান্ড এজ। এর ভিতরে ইনকাম, পভার্টি লেভেল আছে, এডুকেশন লিটারেসি আছে, এমপ্লয়মেন্ট, ওয়ার্কিং কন্ডিশন আছে, হাউজিং এন্ড লিভিং এনভায়রনমেন্ট আছে, ওয়াটার স্যানিটেশন, হাইজিন আছে, ফুড সিকিউরিটি আছে, ফুড সেফটি আছে, সোশ্যাল ইনক্লুশন এন্ড কমিউনিটি সাপোর্ট আছে, জেন্ডার ইকুইটি এন্ড সোশ্যাল জাস্টিস আছে, গভর্নেন্স এন্ড পাবলিক পলিসি আছে। সো দিজ আর দ্য সোশ্যাল ডিটারমিনেন্টস অফ হেলথ। দ্যাট মিনস আমাদেরকে যদি হেলদি থাকতে হয় অ্যাজ পার দ্য ডাব্লিউএইচওর যে ডেফিনেশন অনুযায়ী যদি হেলদি থাকতে হয়, তাহলে নিশ্চয়ই আমাদের এই সোশ্যাল ডিটারমিনেন্ট গুলো একটা সাউন্ড স্টেজে থাকতে হবে। কোয়েশ্চেন যেটা, সেটা হলো যে আমাদের এই সোশ্যাল ডিটারমিনেন্টস গুলো বা মেডিকেল ডিটারমিনেন্টস গুলো যেটাই বলি, সেটা কি আমাদের সাউন্ড কন্ডিশনে আছে কি না? নিশ্চয়ই উত্তর আসবে যে এই জায়গায় আমরা নিশ্চয়ই চ্যালেঞ্জ ফেস করছি, অনেকগুলো কম্পোনেন্টে আমাদের চ্যালেঞ্জ আছে। যে যে যদি আমাদের হেলদি হয়ে উঠতে হয়, তাহলে নিশ্চয়ই এই ডিটারমিনেন্ট গুলোকে আমাদের হাত দিতে হবে এবং অ্যাড্রেস করতে হবে, যেখানে যে প্রবলেম গুলো আছে। সেখান থেকে যদি আমরা আসি, তাহলে হেলদি লাইফের প্লেয়ার গুলো কি কি? এখানে আমরা 4টা প্লেয়ারকে আইডেন্টিফাই করছে, যদি হেলদি থাকতে হয় অ্যাজ পার দ্য ডাব্লিউএইচও যে ডেফিনেশন আমরা দেখে আসলাম, যেখানে আমরা দেখেছি একজন হেলদি পার্সনের সাথে একজন গুড হিউম্যান বিং এর আসলে তেমন ডিফারেন্স নাই, কারণ সব ক্যারেক্টারিস্টিক গুলো সেখানে কন্টেইন করে। তাহলে 4টা প্লারের ভিতরে প্রথম প্লারটা যেটা, সেটা হতে ইথিক্যাল এবং মরাল ফাউন্ডেশন। সেটা বেসিক্যালি সেই জায়গাটা যেটা হয় ইথিক্যাল এবং মরাল ফাউন্ডেশন, এটা আমরা আগে আলোচনা করেছি, এটা নির্ভর করে হচ্ছে যে পরিবার, এটা নির্ভর করে কমিউনিটি এবং নির্ভর করে শিক্ষা প্রতিষ্ঠানের উপর। দ্যাট মিনস একজন হিউম্যান বাচ্চাকে, মানুষের বাচ্চাকে সে জন্মের পরে থেকে তার পরিবার,
তার এডুকেশন ইনস্টিটিউট, তার কমিউনিটি এবং তার এডুকেশন ইনস্টিটিউশনের যে যে ভ্যালুজ, সেই ভ্যালুজই তাকে বায়োলজিক্যাল এক্সিস্টেন্স থেকে একজন হিউম্যান লাইফে নিয়ে আসে, দ্যাট মিনস একজন মানবিক মানুষ বানায়। এই যে যে প্রসেসটা, সেটা একটা পিলার। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে যে এর সাথে যেটা লাগে তার নিউট্রিশন সিকিউরিটি এবং ফুড সেফটি, দ্যাট মিনস তার যে নিউট্রিশন যেটা লাগবে তার বেড়ে ওঠার জন্য, ফিজিক্যালি বেড়ে ওঠার জন্য, এবং সেটা নিশ্চয়ই সেফ হতে হবে, এবং সেই ব্যালেন্স নিউট্রিশন সে যেন পায়, সেই জায়গাটাকে তাকে সুযোগ করে দিতে হবে। 3 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে যে হেলথ কেয়ার, দ্যাট মিনস এই যে প্রমোটিভ, প্রিভেন্টিভ, কিউরেটিভ এবং রিহ্যাবিলিটেটিভ যে হেলথ কেয়ার যে বিষয়গুলো আছে সেটাও আমাদের থাকতে হবে এবং কোয়ালিটি স্টেজে থাকতে হবে। এবং পরে যেটা আছে আরেকটা পিলার, সেটা হচ্ছে যে আমাদের এনভায়রনমেন্টাল যে ইন্টিগ্রিটি, দ্যাট মিনস আমাদের যে যে ওয়াটার, সোয়েল, এয়ার, নয়েজ, প্লাস্টিক পলিউশন যে আমাদের একটা হিউজ টক্সিক লিভিং হ্যাবিট মানে বাসস্থানে বসবাসের অযোগ্য করে তুলছে, সেই জায়গাগুলোতে আমরা আমরা আমাদের হাত দিতে হবে। দ্যাট মিনস এই 4টা পিলার একজন বেড়ে ওঠার জন্য, হেলদি লাইফ বেড়ে ওঠার জন্য খুবই ক্রুশিয়াল। স্যার আমাদের আর 3 মিনিট আছে স্যার। 3 মিনিট আছে না? ওকে, হয়তো আর 2 মিনিট বাড়াতে হবে। আমরা যদি একটু সামনের দিকে যাই, যে হাউ দিস প্লার ক্যান বি এক্সটেন্ডেড, যে এই যে প্লারগুলো আমরা জানি যে এই প্লারগুলোর অবস্থা এখন কি অবস্থা আছে আমাদের, আমরা সবাই জানি, কিন্তু এটা কিভাবে এক্সটেন্ডেড করা করা যেতে পারে। সো এক্সটেন্ডেড করার জন্য এখানে গভর্নমেন্ট রোল প্লে করতে পারে। গভর্নমেন্ট সেটা শুধু শুধু যদি গভর্নমেন্ট রোল প্লে করে তাহলে সেটা পার্শিয়াল সলিউশন হতে পারে। শুধু যদি সোশ্যাল মুভমেন্ট হয় সেটাও পার্শিয়াল সলিউশন হতে পারে। তাহলে আইডিয়াল সলিউশন যেটা, সেটা হলো বোথ গভর্নমেন্ট এবং সোশ্যাল মুভমেন্ট একসাথে কাজ করতে, দ্যাট মিনস গভর্নমেন্ট এবং প্রাইভেট ইনিশিয়েটিভ গুলো একসাথে একসাথে কাজ করতে, তাহলে এই যে যে পিলার গুলো এগুলো স্ট্রেনথেন করার সুযোগ তৈরি হয়। বাট আমরা আগের গভর্নমেন্টের আমলগুলো থেকে কি দেখে আসছি, আমাদের যে 55 বছর 54 বছর চলে গেল, সেখান থেকে আমরা কি দেখে আসছি, যে এই পিলার গুলো কি দিন দিন স্ট্রেনথেন হয়েছে নাকি দিন দিন উইকেন্ড হয়েছে। এবং আমাদের এখন যে যে গভর্নমেন্টটা আসতেছে, যারা এখন রাষ্ট্র পরিচালনা আছে, ক্যান উই কনফিডেন্ট দ্যাট দ্য কারেন্ট গভর্নমেন্ট উইল প্রায়োরিটাইজ মিনিংফুল ইমপ্রুভমেন্ট। এই যে যে 4টা পিলার দেখলাম, এই 4টা পিলারে আমরা কনফিডেন্ট যে আসলে মিনিংফুল ইমপ্রুভমেন্ট তারা করতে পারবে। কোয়েশ্চেনটা আমি করে রাখলাম, হোয়াট শুড উই ডু ইফ দ্য গভর্নমেন্ট ডাজ নট টেক প্রোঅ্যাক্টিভ অ্যাকশন। যদি গভর্নমেন্ট এই 4টা পিলার, এটা হিউজ পিলার, কিন্তু এই 4টা পিলারে যদি প্রোঅ্যাক্টিভ অ্যাকশন না নেয়, তাহলে আসলে আমাদের কি করার আছে, সেটাই হচ্ছে যে একটা বিষয়। গভর্নমেন্ট, আমরা বলছি যে গভর্নমেন্ট এবং প্রাইভেট ইনিশিয়েটিভ যদি একসাথে কাজ করে, দ্যাট ইজ দ্য আইডিয়াল সলিউশন। বাট গভর্নমেন্ট যদি প্রোঅ্যাক্টিভ না হয়, যেটা আমাদের পাস্ট এক্সপিরিয়েন্স থেকে দেখে আসছে সাধারণত হয় না, যদি না হয়, তাহলে কি আমরা হাত গুটিয়ে বসে থাকবো, নাকি আমরা ইউনাইটেড হবে টু ড্রাইভ এ ট্রান্সফরমেটিভ সোশ্যাল মুভমেন্ট? সেটাই হচ্ছে যে আমাদের কোয়েশ্চেন। সো আহ্বান যেটা, সেটা হচ্ছে যে আমরা গভর্নমেন্ট আসলে তো খুবই ভালো, প্রাইভেট ইনিশিয়েটিভ গুলো চলতে থাকবে, সাথে বন্ধ করা যাবে না, বাট গভর্নমেন্ট না আসলেও যেন আমরা আমাদের মুভমেন্টটাকে এগিয়ে নিই, সেটাই হচ্ছে যে বিষয়। সেই জায়গা থেকে আমরা যেটা এসেছে, সেটা হচ্ছে যে ওয়েলবিং ফার্স্ট ইনিশিয়েটিভ বাংলাদেশ। এইটাই হচ্ছে একটা সোশ্যাল ট্রান্সফরমেটিভ মুভমেন্ট, যেটা 4টা আর্মের মাধ্যমে এটা কাজ করা শুরু করছে। তার মধ্যে একটা হচ্ছে এডুকেশন অ্যাওয়ারনেস, সেটা আমরা আগেও বলেছি যে এটা হচ্ছে যে স্কুলে এবং কমিউনিটিতে এই এই ওয়েলবিং ক্লাব এবং কমিউনিটিতে ওয়েলবিং রিলেটেড অ্যাক্টিভিটিস এটা পারফর্ম করা শুরু করেছে। এইটা হেলথ, স্বাস্থ্যের যে কোয়ালিটি, স্বাস্থ্যসেবা যে কোয়ালিটি, সেটা নির্ধারণ করার জন্য এটা নেটওয়ার্ক ফর হেলথ কেয়ার এক্সিলেন্স নামে একটা নেটওয়ার্ক তৈরি করবে, এবং সেটার মাধ্যমে যে হেলথ কেয়ারের যে কোয়ালিটি এক্সিলেন্স, যে মানে কোয়ালিটির যে প্রবলেম আছে সেগুলো প্রমোট করার চেষ্টা, মানে সেগুলো দূর করে কোয়ালিটি হেলথ কেয়ার প্রমোট করার চেষ্টা করবে। এটা আমরা দেখলাম যে ফুড সেফটি ইজ এ কনসার্ন ফর হেলদি জেনারেশন। সে ফুড সেফটি ইনশিওর করার জন্য এটা কোলাবরেট করবে সংশ্লিষ্ট বডিগুলোর সাথে। এবং এনভায়রনমেন্টাল পলিউশন আমাদের আরেকটা বড় কনসার্ন, যেটা আরেকটা পিলার, সেখানেও কাজ করবে। এই বডিটা কোলাবরেট করবে সংশ্লিষ্ট অথরিটিগুলোর সাথে, সংশ্লিষ্ট সংস্থাগুলোর সাথে কাজ করে এনভায়রনমেন্টাল পলিউশনকে দূর করার চেষ্টা করবে। সো এইটা যদি যদি করা হয় এবং এটা যে মেকানিজমটা কাজ করবে, আমরা জানি যেটা, সেটা হচ্ছে যে আমাদের যে এই যে লাইফ সাইকেলটা যদি দেখি, যে একদম ইয়ে থেকে শুরু করে ইনফ্যান্টি থেকে শুরু করে ওল্ড এজ পর্যন্ত এই লাইফ সাইকেলের নানা রকমের প্রবলেম রয়েছে। আমরা একদম ছোটকালে যেটা দেখছি, শিশুদের হাতে স্ক্রিনিং, দ্যাট ইজ মোবাইল দিয়ে দিচ্ছে, তাদেরকে জাঙ্ক ফুডে অভ্যস্ত করে, তাদেরকে অর্গান ফেলিউর করছে, তাদেরকে মরাল এডুকেশন দিতে পারছে না। সো তারা ছোটকাল থেকে অনেক ধরনের প্রবলেমের ভিতর দিয়ে কিন্তু বড় হচ্ছে। এই প্রবলেমটা নিয়ে তারা অ্যাডোলেসেন্সে যাচ্ছে, অ্যাডোলেসেন্সে যে তাদের কিউরিওসিটি, নানা রকমের
সংস্পর্শে আসতেছে, তাদের স্মোকিং থেকে শুরু করে নানা রকমের মাদকের সংস্পর্শে আমাদের যে এনভায়রনমেন্ট সেটা সাপোর্ট করছে। সো তারা নানা রকমের ডেঞ্জারে এখানে পতিত হচ্ছে এবং সেটা নিয়েই তারা চলে যাচ্ছে ইয়তে যে গিয়ে আরো বেশি জঞ্জালে তারা যুক্ত হচ্ছে, আরো বেশি বিপদগামী তারা হয়ে যাচ্ছে। এবং আস্তে আস্তে কিন্তু এখন দেখা যাচ্ছে যে অ্যাডাল্ট বা এল্ডারলি এজেও কিন্তু নিরাপদ না। একসময় মনে করা হতো যে ছেলে মেয়ে বিয়ে দিতে পারলে মনে হয় যে নিরাপদ হয়ে যাবে, তারা সুখে সংসার করবে, কিন্তু এখন কোনো এজেই কিন্তু সেটা নিরাপদ নয়, এরকম একটা অবস্থার ভিতর দিয়ে চলে আসছে। সো গিভেন দিস, যেটা হচ্ছে যে সমাজে নানা রকমের অস্থিরতা আছে, নানা রকমের ব্যাড এলিমেন্ট গুলো আছে, সেই ব্যাড এলিমেন্ট গুলো যদি প্রতিরোধ করার জন্য আমরা যদি ভালো এলিমেন্ট গুলো যদি তাদেরকে বাচ্চাদের ভিতর ছোটকাল থেকে না দিয়ে দিই, তাহলে তারা যেটা হবে সেটা হচ্ছে যে ব্যাড এলিমেন্ট থেকে তারা প্রোটেক্ট করতে পারবে না। যেটা আমরা বলছি যে এই এলিমেন্ট, গুড এলিমেন্ট গুলো একটা ভ্যাকসিন হিসেবে কাজ করবে, যেটা সোশ্যাল ভ্যাকসিন আমরা বলতে পারি। যদি আমরা এটা দিই তাহলে তাদের ভিতরে যখন মরালিটি, নৈতিকতা, এই পজিটিভনেস, এই জিনিসগুলো তাদের ভিতর ডেভেলপ হবে, তখন কিন্তু তাদের খারাপ এলিমেন্ট গুলো তাদের সংস্পর্শে আসলে তারা কিন্তু ফাইট করে তারা হয়তো উইন করতে পারবে এবং জীবনের সামনে এগিয়ে এগিয়ে নিতে পারবে। তো সেই মেকানিজমটাই করা হয়েছে এই ওয়েলবিং ক্লাবের মাধ্যমে। যে ওয়েলবিং, আমি ডিটেলস বলছি না, অ্যাক্টিভিটিস গুলো পরিচালিত হবে। সো এটা মূলত ওয়েলবিং ক্লাব তিনটা এখানে পার্টি আছে। একটা হচ্ছে যে মেইন, যেটা এক্সিকিউট করবে যারা, সেটা হলো স্টুডেন্ট, এবং সেখানে টিচাররা সেটাকে গাইড করবে, এবং সেখানে কমিউনিটির লোকজন এবং কমিউনিটি পিপল যেটা সেটাকে সাপোর্ট করবে। সো এই মেকানিজম চলবে এবং সেন্ট্রাল বডি হিসেবে ওয়াইফি সাপোর্ট দিবে। ওয়াইফি গাইডলাইন তৈরি করছে, ওয়াইফি মানে ওয়েলবিং ফার্স্ট ইনিশিয়েটিভ বাংলাদেশ, এটা গাইডলাইন তৈরি করছে, অ্যাসেসমেন্ট তৈরি করছে, সেগুলো আপনাদেরকে অন্য মিটিং এ হয়তো বলার সুযোগ হয়েছিল। সো এটার মাধ্যমে, এবং এখানে স্টুডেন্টরা লিড করবে, কমিউনিটি লোকজন সাপোর্ট করবে, এবং টিচাররা গাইড করবে। সো এই মেকানিজমে চলবে। সো এটা যদি হয়, আমরা আশা করতে পারি যেটা সেটা হচ্ছে, এবং সাথে যদি গভর্নমেন্টের কোনো ইনিশিয়েটিভ শুরু হয় এবং এই দুটো ইনিশিয়েটিভ যদি একসাথে চলে, এবং কি গভর্নমেন্ট ইনিশিয়েটিভ শুরু যদি না হয়, তাহলে আমরা ইনিশিয়েটিভটাকে যদি চালিয়ে নিই, তাহলে হয়তো আমাদের ফিউচারটা সিকিউর হতে পারে। সো আমি আহ্বান যেটা জানাচ্ছি কল টু অ্যাকশনে, সেটা হচ্ছে লেট জয়েন হ্যান্ডস টু ট্রান্সফর্ম ওয়াইফি ইনটু এ পাওয়ারফুল সোশ্যাল মুভমেন্ট ডেডিকেটেড টু সিকিউরিং আওয়ার ফিউচার বাই বিল্ডিং হেলদি জেনারেশনস। অনেক ধন্যবাদ আমার কথাগুলো শোনার জন্য। থ্যাংক ইউ স্যার, আপনার তথ্যবহুল প্রেজেন্টেশন এবং বক্তব্যের জন্য আমরা অবশ্যই কৃতজ্ঞ। এবার আমি আমাদের প্যানেলিস্ট ডক্টর আবু জামিল ফয়সাল স্যারকে আমাদের মূল বক্তা প্রফেসর হামিদ স্যারের তথ্যবহুল প্রেজেন্টেশনের উপর আলোচনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ডক্টর আবু জামিল ফয়সাল স্যার বাংলাদেশের একজন সুপরিচিত জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও চিকিৎসক। তিনি 43 বছরেরও বেশি সময় ধরে ফ্যামিলি প্ল্যানিং, সেক্সুয়াল এন্ড রিপ্রোডাক্টিভ হেলথ রাইটস এবং ইনফেকশাস ডিজিজ প্রিভেনশনে কাজ করছেন। বর্তমানে স্যার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, এআইইউবি এবং স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ সে জনস্বাস্থ্য বিষয়ে অধ্যাপনা করছেন। স্যারকে আমি আজকের আলোচনার উপর তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং আমাদের ভবিষ্যৎকে নিরাপদ করার জন্য হেলদি জেনারেশন তৈরিতে বাস্তব চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। স্যার, আমরা আপনাকে এই এই বক্তব্যের জন্য 10 মিনিট সময় দিচ্ছি স্যার। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ ডক্টর রূপা। সবাইকে শুভেচ্ছা, এবং এই সন্ধ্যায় বৈকালিক সময়ে অল্প কিছু সময়ের মধ্যে আমরা অনেক কিছু শুনলাম প্রফেসর হামিদ ভাইয়ের কাছ থেকে। একটা বিশাল বড় ক্যানভাসের মধ্যে অনেক কিছু উনি অনেক কিছু আঁকতে চেষ্টা করছেন এবং ঠিক কথাগুলোই বলতে চেষ্টা করছেন। এখন ঠিক কথাগুলো বলা এবং সেগুলাকে শেষে উনি অ্যাকশনের কথা বলছেন, সেই অ্যাকশনে যাওয়া, এটার মধ্যে কিন্তু অনেক অনেক আমাদেরকে চেষ্টা করতে হবে, অনেক কষ্ট করতে হবে। এবং সর্বোপরি যেটা, হামিদ ভাই উনি এককভাবে সোশ্যাল একটা একটা সংগ্রামের কথা বলছেন, মানে এককভাবেই সরকারের থেকে বাইরে থেকেই উনি একটা কিছু করতে আহ্বান জানাইছেন। কিন্তু আমি মনে করি যে আমাদের কিন্তু এই ধরনের একটা সোসাইটাল ট্রান্সফরমেশনের জন্য যদি আমরা চেষ্টা করি, সো ইট হ্যাজ টু বি এ হোল অফ দি সোসাইটি অ্যান্ড টোটাল অফ দি গভর্নমেন্ট। মানে সোসাইটির সব লোকজনদেরকেই এইখানে সম্পৃক্ত করতে হবে। এইখানে শুধুমাত্র গার্জিয়ান আর স্টুডেন্টদেরকে ইনভলভ করলে হবে না, টিচারদেরকে খালি শুধু ইনভলভ করলে হবে না, ওইখানে বেকার লোকজন, হামিদ ভাই খুব স্পষ্টই বলছেন যে আমাদের সমাজের যেসব সমস্যা যেগুলো আছে সেই সব
সমস্যা সংকুলিত যে সব লোকজন আছে তাদেরকে ইনক্লুড করে এই 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 সোশ্যাল মুভমেন্টটা চালাতে হবে। তবে আমি মনে করি যে এইখানে আমরা বাইরের থেকে অনেক অ্যাডভোকেসি করতে পারবো, আমরা অনেক ডেমনস্ট্রেট করতেও পারবো, আমরা হয়তোবা এই ওয়েলবিং ক্লাব এগুলো সৃষ্টিও করতে পারবো। কিন্তু যতক্ষণ পর্যন্ত গভর্নমেন্ট যদি না ইনভলভ হয় এটা কিন্তু সামনের দিকে আগায় নেওয়া সম্ভবপর হবে না। সেজন্য আমি বলে নিচ্ছি যে এটা একটা হইতে হবে, দিস মুভমেন্ট হ্যাজ টু বি ইনভলভিং দি হোল অফ দি সোসাইটি অ্যান্ড দি টোটাল অফ দি গভর্নমেন্ট। আমি এই জায়গায় একটা ছোট্ট উদাহরণ দিব, মানে প্র্যাকটিক্যাল উদাহরণ। এই বিগত সরকার যে অস্থায়ী সরকার যে যা ছিল, তারা গত ডিসেম্বরে একটা নন কমিউনিকেবল ডিজিজ, আমরা জানি যে আমাদের দেশে এখন ব্লাড প্রেশার, হার্ট ডিজিজ, ক্যান্সার, ডায়াবেটিস ইত্যাদি এগুলো ক্রমশই বেড়ে যাচ্ছে, এবং এগুলো সবই হলো মানে নন কমিউনিকেবল বা অসংক্রামক রোগ। এই অসংক্রামক রোগগুলাকে অ্যাড্রেস করতে গত ডিসেম্বরে 34টা মিনিস্ট্রির সেক্রেটারিরা একটা একটা কাগজে সই করছেন, মানে উইথ দি কমিটমেন্ট যে সবাই মিলে, শুধু খালি মিনিস্টার অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার তাদের কি দায়িত্ব হবে সে এনসিডি গুলা মোকাবেলা করার? না, এইখানে সব মিনিস্ট্রি, আমাদের মিনিস্ট্রি অবশ্য 43টা, তার মধ্যে থেকে উল্লেখযোগ্য 34টা মিনিস্ট্রির secretary they signed a document which probably is a signal, এটা একটা সিগন্যাল দিচ্ছে যে সরকারের লোকজনরাও কিন্তু ওই টোটাল অফ দি গভর্নমেন্ট, সরকারের সব লোকজনই কিন্তু এই ধরনের মুভমেন্টে, মানে এনসিডি কে কন্ট্রোল করা মানেই হইলো যে আপনাকে এই যে সোশ্যাল মুভমেন্টের কথা যেটা বলা হইলো, হেলদি লাইফস্টাইল, ফুড হ্যাবিট, ভালো ফুড হ্যাবিট, নিউট্রিশাস ফুড হ্যাবিট, এগুলো সবকিছু মিলে, স্পিরিচুয়াল, সোশ্যাল সবকিছু মিলে। সো দেয়ারফর আমার প্রথম সাবমিশন থাকবে যে উই নিড টু টেক ফরওয়ার্ড দিস মুভমেন্ট, একদম কোনো এর মধ্যে কোনো দ্বিমত নাই, কিন্তু প্রবাবলি উই উইল হ্যাভ টু হ্যাভ এ ডায়ালগ অ্যান্ড কন্টিনিউয়াস ডায়ালগ। সরকার মানে সবসময় যে একবার আলোচনা করলাম, একটা মিটিং করলাম, এতে সরকার রাজি হয়ে যাবে তা না, কিন্তু কারণ এখানে এই মুভমেন্টের জন্য কিন্তু রিসোর্স অ্যালোকেশন দরকার। রিসোর্স অ্যালোকেশন যদি পর্যাপ্ত পরিমাণের রিসোর্স না হয়, এটা পার্সোনাল রিসোর্সেস হইতে পারে, কমিউনিটি রিসোর্স হইতে পারে, সোসাইটাল রিসোর্স হইতে পারে, গভর্নমেন্ট রিসোর্স হইতে পারে, রিসোর্সেস উইল বি রিকোয়ার্ড। সো ইন দ্যাট কেস মানে আমরা যাতে করে এটা মনে না করি যে খুবই মানে হালকাভাবেই আমরা এইসব কথাবার্তা বললেই মানুষ এথিক্যাল ভ্যালুস গুলা, মোরাল ভ্যালুস গুলা আপহোল্ড করতে শুরু করবে। আমরা কি মানে এইসব কথাবার্তা বললেই কি মিথ্যা কথা বলা বন্ধ হয়ে যাবে? এই সব কথাবার্তা বললেই কি চুরি করা বন্ধ হবে? মানে মানে আমাদের তো মৌলিক যেখানে সমস্যা, আমরা সবাই মিথ্যা কথা বলি, একদম সেই ধর্মের কর্ম করে যারা, ধর্ম নিয়ে কাজ করে যারা, তাদের থেকে শুরু করে সব আমলা, টিচার, স্টুডেন্ট, আমরা সবাই যেসব পণ্ডিতরা আছি এখানে যারা বক্তৃতা দিচ্ছি সবাই তো এই মিথ্যা কথা বন্ধ করা, মিথ্যা কথা বলা বন্ধ করা, এটা তো চর্চার বিষয়। এটা কিন্তু মানে খালি বললেই হবে না যে আপনি মিথ্যা কথা বললেন না, এটা তো একটা চর্চা করতে 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 and then you demonstrate that this is possible. মিথ্যা কথা না বলেও থাকা যায়, এথিক্যাল প্র্যাকটিস করা যায়, আপনি চুরি না করেও করা যায়, আমার পরীক্ষাতে নকল না করেও পাস করা যায়। সো দেয়ারফর সেইখানে এইগুলাকে প্র্যাকটিসে আনতে হইলে উই উইল হ্যাভ টু হ্যাভ এ ডেমনস্ট্রেশন। আপনি হামিদ ভাই বলছেন যে আমরা স্কুলে ক্লাব করি, ক্লাব করে আমরা ডেমনস্ট্রেশন শুরু করি, ডেমনস্ট্রেট করতে শুরু করি, তারপরে হয়তো বা এইটাকে সারা দেশে
আমরা ছড়ায় ফেলতে পারবো। এখানে আমি আরেকটা জিনিসের কথা মানে অবতরণ করব, সেটা হলো যে আমাদেরকে দেখতে হবে যে এই যে সোশ্যাল মরাল প্র্যাকটিসগুলা করার জন্য, ভালো জেনারেশন ডেভেলপ করার জন্য এক্সিস্টিং কি আছে। মানে এক্সিস্টিং যে একদম কিছুই নাই তা তো না। এক্সিস্টিং যেরকম আমাদের প্রত্যেক স্কুলেই আমাদের সময় তো খুব বেশি ভালোভাবেই ছিল, পিটি ক্লাস হইতো, ফিজিক্যাল ক্লাস হইতো, মানে খেলাধুলার ক্লাস হইতো। এটা কিন্তু এখনো আছে এবং সেইটার উপরে গুরুত্ব দেওয়া। কারণ হামিদ ভাই বলছেন যে আমাদেরকে ফিজিক্যালি ফিট হইতে হবে, মানে স্বাস্থ্যগতভাবে দৈহিকভাবে আমরা যদি ফিট না হই তাহলে কিন্তু আমরা কিন্তু অনেক কিছু মেন্টালিও ঠিক হব না, মেন্টালিও স্টেবল হব না, আমরা স্পিরিচুয়ালিও ঠিক মতো কাজ করতে পারবো না। সো ফিজিক্যাল ফিটনেসের জন্য অলরেডি there is an existing program in all of the schools, কলেজেও আছে, কিছু কিছু কলেজে আছে, গভর্নমেন্ট কলেজগুলোতে আছে। উই নিড টু মানে স্ট্রেংথেন দ্যাট পিস, ওই পিসটাকে স্ট্রেংথেন করি, তাহলে কিন্তু আমাদের ছেলে মেয়েদের ওই যে মনোযোগটাও ডাইভার্ট করা। হামিদ ভাই খুব স্পষ্টতই বলছেন যে আমাদের ছেলে মেয়েরা এখন সেই সেই মোবাইল ফোনে আসক্ত হয়ে যাচ্ছে, মানে মানে ডুম স্ক্রলিং বলে, মানে একদম মরার আগ পর্যন্ত খালি স্ক্রল করতেই থাকে। তো সেইটার থেকে মানে মনটাকে সরানোর জন্য এই ফিজিক্যাল অ্যাক্টিভিটিস যত বাড়ানো যাবে থ্রু দি স্কুলস অ্যান্ড দি কলেজেস অ্যান্ড দি মাদ্রাসাস, প্রবাবলি আমরা হয়তো বা একটা ডেভিয়েশন আনতে পারবো। 2 নম্বর, আমাদের স্কুল কলেজগুলোতে মানে হামিদ ভাই যেটা বলছেন যে স্টুডেন্টদের একটা এক্সিকিউটিভ বডি হবে, গার্জিয়ানদের একটা কমিটি হবে, অ্যাডভাইজারি কমিটি হবে, না অ্যাডভাইজারি কমিটি হবে সোশ্যাল কমিউনিটি লিডার ইত্যাদি দিয়ে। আমি মনে করি যে এই এথিক্যাল মরাল অ্যান্ড মানে জাস্টিস মানে প্রবর্তন করা এবং দেখানোর জন্য সমাজে কিন্তু অনেক মুরব্বীরা আছেন, মানে রিটায়ার্ড পার্সোনালিটিস আর দেয়ার, দ্যাট ইনক্লুডস ডক্টরস অ্যান্ড মানে টিচার্স, তারপরে বিজনেসম্যান, রিটায়ার করে গেছেন, বয়স হয়ে গেছে, তারা এখন আর কোনো কিছু করেন না, কিন্তু তারা কিন্তু ভালো জিনিসের প্র্যাকটিস করতেন। Why don't we bring them as advisors to each of the schools and colleges, এবং তাদেরকে বলি, তারা হয়তো কোনো পয়সাও হয়তো নেবে না, যে এই নৈতিকতার শিক্ষাদান করা, এই যে মিথ্যা কথা না বলার কি কি উপকারিতা এই সম্পর্কে শিক্ষাদান করা, এই শিক্ষাদানটা করাটা কিন্তু ওনারা করতে পারে এবং ওনারা করতে মানে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে, খুবই মানে ওনাদের নিজের আগ্রহেই ওনারা এটা করতে পারেন। এবং আমাদের সারা দেশেই এটা কিন্তু সারা দেশেই এরকম বহু বহু লোকজন আছে। So therefore, probably we need to start utilizing those elderly people. I mean, those who have demonstrated in the past যে তারা ভালো কাজ করতে পারে, তারা খুব সাদামাটা জীবন যাপন করতে পারে, খুব আর আমাদের সাদা। আর 1 মিনিট আছে স্যার। আমি 1 মিনিটের মধ্যে শেষ করব। থ্যাংক ইউ স্যার। আমার শেষ যেটা নাকি মানে হামিদ ভাইয়ের কথার পরিপ্রেক্ষিতে বলা, যে আজকের থেকে চলেন আমরা শুরু করি যে এথিক্যাল প্র্যাকটিসের দুটো দিক আছে, একটা হলো মেলিফিসেন্স আর একটা হলো বেনিফিসিয়েন্স। মেলিফিসেন্স হলো যে আমরা যদি কোনো কাজ করি সেটা যেন কেউ ক্ষতি না করে, আমরা কেউ ক্ষতি করব না, আর যে কোনো কাজ করি সেটা ভালোর জন্য করি, বেনিফিসিয়েন্সের জন্য করি। তাহলেই মানে খুব সিম্পল প্রিন্সিপালস ফলো করেই আমাদেরকে এই ধরনের সোশ্যাল মুভমেন্টের সূচনা করা উচিত। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
ধন্যবাদ স্যার, আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য। এবং খুব সাবলীল ভাবে আপনি আমাদেরকে বলেছেন। আমার মনে হয় যে আমরা মোটামুটি সকলেই সুন্দরভাবে বুঝতে পেরেছি। আম, এবার আসলে প্রশ্ন উত্তরের পালা। আমরা যেহেতু একটু সময় থেকে পিছিয়ে আছি এবং নামাজে যেতে হবে, সেজন্য আমরা মাত্র 3 জনের প্রশ্ন আসলে নিতে চাচ্ছি। এই প্রশ্নের উত্তর দিবেন আমাদের কি নোট স্পিকার এবং আমাদের প্যানেলিস্ট দুজনই দিতে পারেন। আম, আমি 3 জনের মধ্যে প্রথমেই প্রশ্নটা চাচ্ছি ডক্টর নিজামুদ্দিন স্যারের কাছ থেকে। স্যার শুনতে পাচ্ছেন? আমাদের এখানে আসলে 3 জনই হ্যান্ড রেইজ করেছিলেন। তারপরে যিনি হ্যান্ড রেইজ করেছিলেন আরিফিন আমল ইসলাম। থ্যাংক ইউ। আমি আরিফিন আমল বলছি। আহ, আসলে আমি হ্যান্ডেস করিনি, বাট আমি টোটালি একমত। হামিদ স্যার যে পয়েন্টগুলো লে ডাউন করেছেন, আমাদের যে ক্রাইসিসটা বর্তমানে এবং ভবিষ্যতের জন্য, সেখানে কিন্তু আমাদের কোয়ালিটি হিউম্যান বিং প্রয়োজন। আমাদের, আমরা সবাই ভালো হতে চাই, ভালো পলিটিক্যাল পার্টি চাই, ভালো ক্যান্ডিডেট চাই। ইলেকশন যে এটা হয়ে গেল, আমরা সবাই ভালো ক্যান্ডিডেট করছি। ভালো ক্যান্ডিডেটটা কোথেকে আসবে? একটা জিনিস, আমরা যারা এই শিক্ষিত মানুষ, মিডল ক্লাস, যারা পড়াশোনা, বা আমরা যারা এই মানে বাপ দাদা কিংবা অন্য কোনো সোর্স থেকে আমরা কোটিপতি না, বা আমাদের সচ্ছলতা নেই, যারা আমরা আর্ন করি এই কষ্ট করে, যারা আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করি লেখাপড়ার মাধ্যমে, শিক্ষার মাধ্যমে, শিক্ষাই যাদের মূল, আমি বলবো যে কেন্দ্রবিন্দু চিন্তা ভাবনা, তাদের কোনো সন্তানেরা কি এখন পলিটিক্সে আসে? কোনো ভালো সন্তান, আমরা মধ্যবিত্ত, আমি আমার ছেলেকে, আপনি আপনার মেয়েকে বা আপনার ছেলেকে আপনাকে পলিটিক্সে যাওয়ার জন্য প্রমোট করেন? করি না। তাহলে এই ফাঁকা জায়গাটা কারা নেবে? তারাই নেবে যারা আউটলায়ার, যাদেরকে মিডিল মিডিল গ্রুপের বাইরে, যারা বেল কার্ভের বাইরে, যারা তাই। তাই যদি হয়, তাহলে আমরা যখন ভোটের সময় আমরা ভালো মানুষ খুঁজি, ভালো ক্যান্ডিডেট নাই, আমি ভোট দিতে পারলাম না। ভালো ক্যান্ডিডেট নাই, এই জন্য তো আমার কন্ট্রিবিউশন আছে। কারণ আমি এখানে তো এটাকে তো আমি অ্যাভয়েড করে গেছি, আমি তো পলিটিক্স থেকে যুক্ত করে নিই। এবং এই ব্যাপারটা এখন আমাদেরকে এটা প্রাইস দিতে হচ্ছে, যে দীর্ঘদিন ধরে, কয়েক দশক ধরে কিন্তু ভালো মানুষেরা নির্বাসিত করে, সেটা প্রাইস কিন্তু এখন আমরা দিচ্ছি। তো আমার মনে হয় যে আমাদেরকে রিথিঙ্ক করা উচিত। ডেফিনেটলি এটা একটা উদ্যোগ, যেটা নিয়ে আমরা কোয়ালিটি মানুষ বা মানুষের কারখানা যেটা বলি, থ্যাংক ইউ। যদি আমরা করতে পারি, তাহলে হয়তো ভবিষ্যতে আমরা জি, থ্যাংক ইউ আরিফিন আমল ইসলাম ভাই। হামিদ ভাই, আপনি কি কিছু বলবেন? না, ওই ফয়সাল ভাইয়ের যে কমেন্টটা সেটা খুবই ভালো। কমিউনিটির ভেতরে আমরা রিটায়ার্ড এবং এলাকার যারা এই গণ্যমান্য ব্যক্তি আছে তাদেরকে ইনক্লুড করে নিব আর কি। এটা ভালো পয়েন্ট বলেছেন। আর আরিফিন ভাই যেটা বলেছেন এটা ট্রু, যে এটা আমরাই দায়ী, যে আমরা আম, আম, আসলে আমরা আমরা যে হোল দায়ী, এবং আমরা ভালো যারা তারারও বেশি দায়ী আর কি। কারণ সমাজে শুধু শিক্ষার মর্যাদা দেওয়া হয়েছে, অন্য ভালো গুণাবলীর মর্যাদাগুলো দেওয়া হয়নি, যার কারণেই হচ্ছে যে আমাদের এই প্রবলেম। তো আমরা শুরু করি ভাই, আমরা শুরু করি, সবাই যদি এগিয়ে আসি। কারণ চায়ের টেবিলে বা সোশ্যাল আড্ডায় ঝড় বসিয়ে সেটা জ্ঞান বাড়ে, কিন্তু সেটা ম্যাটেরিয়ালাইজড হয় না। আমরা যদি অ্যাকশন শুরু করি এবং এই একটা ছাতা আমরা তৈরি করার চেষ্টা করছি, ওয়েলবিং ফার্স্ট ইনিশিয়েটিভ, যদি সবাই এগিয়ে আসি, যার যার স্কুলে এলাকায় যদি এটা বাস্তবায়ন করেন, তাহলে নিশ্চয়ই এটা আশার মুখ দেখবে আর কি। হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া। সিজার, আপনি কি হ্যান্ড রেজ করেছিলেন? সিজার, কি কোনো কোশ্চেন আছে? জি, হাফিজ খান, মিস্টার হাফিজ খান, উনি হ্যান্ড রেজ করেছেন। আচ্ছা। থ্যাংক ইউ। আমি আসলে লন্ডন থেকে বলছি, আমি প্রফেসর হাফিজ খান। আমি শুনতেছিলাম খুব মনোযোগ সহকারে প্রফেসর হামিদ এবং ফয়সাল স্যারের কথা। খুব ভালো লাগছে যে এই ধরনের একটা উদ্যোগ নিচ্ছে বাংলাদেশের জন্য। তো আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে আমাদের যে জেনারেশনটা ফোকাস করছি, তারা হচ্ছে কনফিউজ জেনারেশন। তারা আমাদের সারাউন্ডিংসে যা দেখছে, আমরা যা করছি, তাতে তারা রিয়েলি কনফিউজড। তো এখন এই কনফিউজ জেনারেশনকে ফোকাস করে
আমরা কি করতে পারবো। ডেফিনেটলি আমাদেরকে তো বসে থাকলে হবে না, আমাদেরকে চালিয়ে যেতে হবে। যেহেতু আমরা পাবলিক হেলথে কাজ করি এবং আমরা চাই যে আমাদের নিউ জেনারেশনরা হেলদিয়ার হোক, ভালো কাজ করো। তবে এখানে কতগুলা ফয়সাল স্যার মেনশন করেছেন, এগুলো আসলে উইদাউট গভর্নমেন্ট সাপোর্ট ভেরি ডিফিকাল্ট হয়। বিশেষ করে যে এডুকেশনটা যেভাবে দেওয়া হচ্ছে, আর স্কুলের থেকেই বাচ্চারা এগুলো শিখে এবং বাচ্চারা এগুলাকে মানে চর্চা করে চেষ্টা করে। এবং আমি মনে করি এগুলা একেবারেই শুরু থেকে কারিকুলামে অন্তর্ভুক্ত করা উচিত, লাইফস্টাইলটা। এবং পাবলিক হেলথ আমরা বিশেষ করে ইউকে তে ফোকাস করছি, বিশেষ করে কিভাবে পাবলিক হেলথটাকে আরো বেশি ইন্টিগ্রেট করা যায়। আমরা মাঝখানে স্কুলে ব্রেক দেই, প্রাইমারি এবং সেকেন্ডারিতে পোলাপাইন এখানে 1-1.5 ঘন্টা খুব মানে এক্সারসাইজ করে, প্রতিদিন করে, এবং হেলদি ফুডও প্রোভাইড করা হয়, ফ্রি স্কুল মিল করি। তো এগুলা বাংলাদেশের জন্য যে খুব বেশি টাকা তা না, তবে এগুলো মানে হেলদি জেনারেশন ফোকাস করে যদি কারিকুলামটা করা যায়, এবং নিউ যে এডুকেশন মিনিস্টার আসছেন তিনিও চাচ্ছেন যে এগুলা কিভাবে করা যায়, করতে পারলে মনে হয় নিউ জেনারেশন জন্য ভালো হবে। তবে প্রফেসর হামিদ দীর্ঘদিন ধরে আমি অবজার্ভ করছি উনি দেশের জন্য কিছু করতে চান এবং দেশের জন্য করছেন। তো সেই দিক থেকে আমাদের যদি কোনো সাপোর্ট লাগে অফকোর্স আমরা সাপোর্ট করব। আর আমি কাজ করি আসলে হেলদি এজিং এর উপরে, তা সেই হিসাবে আমি বিভিন্ন সেটিং এ কাজ করি, বিভিন্ন দেশে কাজ করি। আমি চাই যে ওল্ড জেনারেশনটাকে সাথে ইয়াঙ্গার জেনারেশনটাকে ইন্টিগ্রেট করে কিভাবে ভালো জিনিসগুলো ইয়াং জেনারেশনকে এনকারেজ করা যায়, সেই দিকগুলো আমরা কাজ করি এবং সেক্ষেত্রে ভালো রেসপন্সও পাচ্ছি। তবে এটা ঠিক যে আমাদের ইয়াং জেনারেশনরা আমাদের যে লিডারশিপ এদেরকেই ফলো করে, কত কুইকলি বড়লোক হওয়া যায়, কত কুইকলি মানে ভালো কিছু পাওয়া যায়। বিশেষ করে আমরা যারা ইউনিভার্সিটিতে আছি, অধ্যাপনা করছি, তারা যে খুব বেশি কিছু করতে পারছি তা না, ওরা ফলো করে যে কত কুইকলি কত কিছু করা যায়, মানে কত তাড়াতাড়ি রিচ হওয়া যায়, এগুলো ইয়াং জেনারেশনরা ফলো করে এবং দেখে যে না, একজন টিচার হইলে সাদা মাটা জীবন, এই ধরনের জিনিসগুলো ইয়াং জেনারেশন ফলো করতে চায় না। যত ভালো কথাই বলুন না কেন ওরা ফলো করতে চায় না। তা আমার কাছে মনে হয় যে সোশ্যাল চেঞ্জটা এত র্যাপিডলি হচ্ছে, এত তাড়াতাড়ি মানুষ ধনী লোক হয়ে যাচ্ছে। বিশেষ করে আমার সাথে যারা বন্ধু বান্ধব আছে আমি যদি কম্পেয়ার করি, তার ভিতরে মনে হয় যে ক্লাসে যদিও ফার্স্ট হয়ে আমি, কিন্তু আমি বোধহয় সবার চেয়ে গরিব। তো এইভাবে যদি চিন্তা করি কিন্তু তাইলে বোঝা যাবে যে সোসাইটির মধ্যে সমস্যা আছে, এবং এই সমস্যাগুলোকে অ্যাড্রেস করে যদি আমরা কিছু মিনিমাইজ করতে পারি, এটা তো একদিনে সম্ভব না। যদি করা যায় তাইলে ডেফিনেটলি ইয়াং জেনারেশনরা মোটিভেটেড হবে, ভালো কাজ করতে চাইবে, এবং এই যে সোশ্যাল যে একটা ডিজাস্টার, এবং এই ডিজাস্টারটার জন্য পলিটিক্যাল পার্টিগুলো কিন্তু আগে আসতে হবে। পলিটিক্যাল পার্টিগুলো যদি মনে করে এইভাবেই বাংলাদেশ চলবে, আমরা এইভাবেই চালিয়ে যাব, তাহলে একদিন বাংলাদেশ বিলীন হয়ে যাবে। কোথায় যাবে আমরা বলতে পারি না, আনসার্টিনিটিস বলি আমরা এটাকে, আনসার্টেইন ফিউচার। থ্যাংক তো ইউ স্যার। আমাদেরকে ক্লিয়ার মেসেজ দিতে হবে ইয়াং জেনারেশনদেরকে এবং সেটাকে অ্যাড্রেস করতে হবে। বিশেষ করে আমি টার্গেটে প্রচুর কাজ করি এবং স্কুলে ছেলেপেলেদেরকে দেখি যে তারা ন্যাশনাল বিল্ডিং এর জন্য কি ধরনের ফোকাস করে। আমাদের বাংলাদেশ ফার্স্ট পলিসি করতে হবে এবং বাংলাদেশ ওরিয়েন্টেড সবকিছু ডিজাইন করতে হবে। তাইলে হয়তো দেখা যাবে যে একটা ইয়াং জেনারেশনরা ইন্টিগ্রেট হবে, তারা তাদের ফিউচার তৈরি করার জন্য আগে আসবে। এইটাই আর কি, আর এমন কিছু না যে আমি আজকে অ্যাড্রেস করতে পারছি। বাট আমার কাছে মনে হয় ভালো থাকার জন্য, ভালো চলার জন্য খুব বেশি যে টাকা দরকার হয় তা না। তবে হ্যাঁ, যে হেলদি নেশন তৈরি করা আমাদের খুবই জরুরি। আমরা যে খাই, যে ধরনের এয়ার পলিউশন ঢাকা শহরে, এতে করে সাধারণ
জনগণ সাধারণ যারা ইয়াং জেনারেশন আছে তাদেরকে বাঁচা খুবই ডিফিকাল্ট। এইবার থ্যাংক দেখলাম যে এয়ার পলিউশন সাংঘাতিক রকমের খারাপ হয়ে গেছে বাংলাদেশে। তো এইভাবে যদি বাংলাদেশে এয়ার পলিউশন চলতে থাকে তাহলে তো বাংলাদেশে ভালো থাকতে চাইলেও ভালো থাকতে পারবে না, স্যার, ইম্পসিবল। আমরা আর সময় দিতে পারছি না স্যার, আমরা খুবই সরি, যেহেতু আমাদের আর 5 মিনিটের মধ্যে সমাপ্ত করতে হবে। আমাদের এখনো হ্যান্ড রেজ করে আছেন নিজাম স্যার এবং ডক্টর ওমর ফারুক স্যার। আপনাদের আমি 1 মিনিট করে বরাদ্দ করছি, প্লিজ। নিজাম স্যার, স্যার আপনি আনমিউট করেন। জি, জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। থ্যাংক ইউ হামিদ ভাই এবং ফয়সাল ভাই ফর ওয়ান্ডারফুল ডিসকাশন এবং যে কনসেপ্ট অফ ফিউচার জেনারেশন হামিদ ভাই তুলে ধরেছেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের এটা ইন ফেজ ওয়াইজ আমাদেরকে যেতে হবে। আমি দুটো জিনিস বলেই 1 মিনিটের মধ্যে শেষ করব। এক, আমার আগের বক্তা সুন্দর করে বলেছেন যে আমরা যারা ম্যাচিওর জেনারেশন, আমি ওল্ড জেনারেশন বলি না, ম্যাচিওর জেনারেশন, তারা কি কানেক্টেড উইথ দ্য ইয়াং জেনারেশন। আইডিয়ালি মোস্ট অফ দ্য ম্যাচিওর জেনারেশন আর নট কানেক্টেড, এবং তাতে করে যেটা ঘটেছে যে জেনারেশনাল যে চেঞ্জ অ্যান্ড ইমপ্রুভমেন্ট, না বুঝি আমরা ল্যাঙ্গুয়েজ, না আমরা অ্যাকসেপ্ট করতে চাই ইয়াং জেনারেশনের যে ল্যাঙ্গুয়েজ বা যে ওয়ে অফ থিঙ্কিং, সেটাকে আমরা সিনিয়ররা কিন্তু সবসময় ডমিনেটিং ওয়েতেই দেখতে চাই বাংলাদেশ কনটেক্সটে। তো সেটাও একটা আমার কাছে মনে হয় একটা ব্যারিয়ার ইন টার্মস অফ হেলদি জেনারেশন ক্রিয়েশনের জায়গায়, যে আমরা রিজিড হয়ে যাই, আমরা ইনস্ট্রাকশন দিতে পছন্দ করি, আমরা যারা টিচিংয়ে আছি বা পাবলিক হেলথ প্রোগ্রামে আছি আমরা বলতে পছন্দ করি, আমরা গাইডলাইন লিখে মানুষকে দেখাতে পছন্দ করি, কিন্তু শোনার এবং আত্মস্থ করার জায়গায় কিন্তু আমাদের নিজেদের লিসনিং এর জায়গাটা কম। সো এই জায়গায় জেনারেশনাল কিভাবে অ্যাডাপ্টেবিলিটি করা যায় এবং সেই সাথে ফ্যাসিলিটেট করা যায়, এটা বোধহয় একটা ওয়ে হতে পারে। টুলস ইমিডিয়েট জানা নেই, বাট আমার মনে হয় ওয়ার্কআউট করা দরকার। আর সেকেন্ড যেটা, সেটা হচ্ছে যে আমাদের কনসিডারেশনে নেওয়া দরকার যে কমিউনিকেশন, ওভারঅল কমিউনিকেশন ইজ বিকামস হাইলি ডিফিকাল্ট এবং complicated. The social media, all social media are really not reliable, wrong information, misinformation, disinformation, so that reality কমে যাচ্ছে এবং রিডিং হ্যাবিটও কমে গেছে। এবং আমরা নিজেরা জানি, যারা লট মোর রিসার্চ অলরেডি পাবলিশড, যে হাই ফুল টাইম স্ক্রিনিং টাইম এত বেশি আজকে সবার ম্যাচিওর জেনারেশন এবং ইয়াং জেনারেশনের মাঝখানে, তাতে করে কগনিটিভ ডেভেলপমেন্ট যেমন স্লো হয়েছে, আবার রিডিং হ্যাবিটও কমে যাচ্ছে। সো এইটাকে এই আলোচনাটাকে ন্যাশনাল ফ্রেমওয়ার্কের আওতায় নেওয়া দরকার। আমি হামিদ ভাইকে এবং ফয়সাল ভাইকে অনুরোধ করব এটাকে কিভাবে নেক্সট লেভেল নেওয়া যায় সেটা ভাবা খুব জরুরি দরকার। একাডেমি কুড বি দ্য ফার্স্ট ওয়ান, বাট অ্যাট দ্য সেম টাইম ন্যাশনাল লেভেল ওটা আনা দরকার। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। আমাদের হাতে খুবই অল্প সময় আছে, তো আমি ডক্টর ওমর ফারুক স্যারকে মাত্র 30 সেকেন্ডের জন্য মাইক দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ। আমার সাথে দুটো পয়েন্ট। প্রথম পয়েন্ট হচ্ছে, এটা বোধহয় আমি আরেকদিনও বলেছিলাম আসলে, এবং হামিদ স্যার বলেছেন রাইটলি, যে সরকারি বেসরকারি বা প্রাইভেট পাবলিক পার্টনারশিপ, এই জয়েন্ট ভেঞ্চার ছাড়া আসলে এই নোভেল ইনিশিয়েটিভকে এগিয়ে নিয়ে যাওয়া এবং সাস্টেইন করা আমার মনে হয় খুব সহজ না। তো যেহেতু নতুন একটা সরকার ক্ষমতায় এসছে এবং তারা প্রত্যেক মিনিস্ট্রিকে 180 দিনের একটা ডেডলাইন দিয়েছেন মিনিস্ট্রি তরফ থেকে প্রধানমন্ত্রী বা গভর্নমেন্টকে, তারা কি কাজ করবেন এটা একটা আউটলাইন দেওয়ার জন্য। তো আমার মনে হয় হামিদ স্যার বা যারা আছেন দায়িত্বে, তারা যদি নতুন এডুকেশন মিনিস্টার এবং প্রতিমন্ত্রী তাদের দুজনকে বা মিনিস্টার আরো দুজন অফিসকে ইনভলভ করে এই ইনিশিয়েটিভটা সম্পর্কে ওরিয়েন্ট করতে পারেন, এবং তাদেরকে যদি ইট ইজ সাম সর্ট অফ অ্যাডভোকেসি ইনিশিয়েটিভ, তাদেরকে যদি মোটিভেট করা যায়, তাহলে হয়তো এই গভর্নমেন্ট এবং প্রাইভেট ইনিশিয়েটিভটা অনেক বেশি ফ্রুটফুল হবে বলে আমি মনে করি। আর এটা খুবই স্বাভাবিক, বাংলাদেশে আমরা, আপনি ব্রেক্সিট
লন্ডন থেকে জয়েন করেছেন। ব্রেক্সিটে কিন্তু ব্রিটেন যখন বেরিয়ে আসে খুবই মিনিমাল পার্সেন্টেজ অফ ভোটের ব্যবধানে এই ইউকে বেরিয়ে আসে ব্রেক্সিট থেকে। অথচ আমাদের বাংলাদেশে অ্যাবাউট 70% ভোট পাওয়ার পরও রেফারেন্ডামে 4.5 কোটি 5 কোটি লোক ভোট দিয়েছে, তবু আমরা ওই ভোটকে গ্রহণ করতে আমরা রাজি হচ্ছি না। তো ইন দিস সোসাইটাল কনটেক্সট আসলে আমাদের দেশের সোশ্যাল মুভমেন্ট অর এডুকেশন মুভমেন্ট ইজ নট সো ইজি। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। অনেকক্ষণ ধরে আফতাব স্যার হাত উঠে আছেন। স্যার আপনার জন্য 1 মিনিট স্যার, প্লিজ স্যার, প্লিজ আনমিউট করে। হ্যালো, হ্যালো। যেহেতু আসলে আমরা সত্যিকার অর্থে সময় স্বল্পতার মধ্যে আছি এবং আজানও দিয়ে দিয়েছে, তাই আমি সরাসরি আমাদের এই ওয়েবিনার শেষ পর্যায়ে চলে যেতে চাচ্ছি। এই ওয়েবিনার হ্যালো শেষ। জি হ্যালো জি জি বলেন। শুনতে পাচ্ছেন? জি জি, থ্যাংক ইউ। আমি শুধু এটাই বলতে চাচ্ছি যে 5ই আগস্টের পরে আমাদের যে ইয়াং জেনারেশনের মধ্যে যে একটা বিরাট পরিবর্তন আসছে, তাদের মধ্যে আমি বলতে পারি যে একটা উশৃঙ্খলতা বা একটা যারে বলে আর একটু যে ডোন্ট মাইন্ড বা একটা ধ্বংসাত্মক একটা ব্যাপার, এটা নিয়ে কাজ করার আমাদের বিশাল সুযোগ আছে বলে মনে করি। থ্যাংক ইউ মাচ, ভেরি মাচ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার। স্যার আসলে আমরা ওয়েবিনারের শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের ওয়েবিনারে প্রফেসর ডক্টর শারমিন ইয়াসমিন, চেয়ারম্যান পিএইচএফবিডি, সমাপ্তি ঘোষণা করবেন। প্রফেসর জি শারমিন ম্যাডাম বাংলাদেশের একজন বিশিষ্ট জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, যার 33 বছরেরও বেশি শিক্ষাদান এবং জনস্বাস্থ্য ক্ষেত্রে অভিজ্ঞতা রয়েছে। তিনি বর্তমানে বাংলাদেশ মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের অধ্যাপক এবং বিভাগীয় প্রধান। তিনি পাবলিক হেলথ ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারপারসন এবং জনস্বাস্থ্য উন্নয়নে বিভিন্ন জাতীয় সামাজিক উদ্যোগে নেতৃত্ব দিয়ে আসছেন। তিনি আজকের আলোচনার মূল বার্তা ভবিষ্যতের প্রজন্মের সুস্থতা নিশ্চিতকরণ বিষয়ে অত্যন্ত সংক্ষেপে তার বক্তব্য রাখবেন। আর একই সাথে আমি সবাইকে তাদের সক্রিয় অংশগ্রহণ এবং মূল্যবান সময়ের জন্য ধন্যবাদ জানাচ্ছি। সকলে সুস্থ থাকুন, নিরাপদ থাকুন এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সচেতন থাকুন। ধন্যবাদ। ধন্যবাদ। অনেক ধন্যবাদ ডক্টর ফারজানা আপনাকে এবং উপস্থিত সকলকে। অ্যাকচুয়ালি আজকে কিনোট প্রেজেন্টেশনটা আমরা শুনলাম এবং পরবর্তীতে আমরা ডক্টর ফয়সাল ভাইয়ের মতামত শুনলাম এবং অনেকেরই মতামত শুনলাম। আসলে এখানে সবকিছুই খুবই প্রাসঙ্গিক এবং যারা যেগুলো বলেছেন অলমোস্ট আমি যেগুলো বলতে চাচ্ছিলাম কাভার আপ হয়ে গেছে। তারপরেও আমি যেটা বলবো যে আজকের এই টাইটেলটা খুবই কিন্তু সংবেদনশীল, খুবই সেন্সিটিভ একটা টাইটেল, সিকিউরিং আওয়ার ফিউচার। আসলে আমাদের ফিউচার সিকিউর করা দরকার এবং সেটা কিভাবে করতে পারি সেই নিয়েই আজকের আলোচনা। তো আমি একটু আগে শুনছিলাম যে কতগুলো এলিমেন্টস যেমন বলছিলেন হামিদ ভাই, তার মধ্যে কি কি আমাদের মধ্যে আসবে। লাস্ট যিনি বলেছেন ডক্টর আফতাব, উনি একটা জিনিস বলেছেন যে শিষ্টাচার এবং বিনয়, যেগুলো এখন আমরা অনেক মিস করি আসলে। তাহলে এগুলো ওরা কোথা থেকে শিখবে? এবং এই যে সব এলিমেন্টস অফ যেগুলো ভার্চুস এন্ড কোয়ালিটিস অফ হিউম্যান বিং, সেগুলো খুবই আমি বলবো যে একদম আমাদের ভিতরকার যে মনুষ্যত্ব সেটাকে গড়ে তোলা এবং সেটাকে জাগিয়ে রাখার ব্যাপারে মানে এগুলোর অগ্রণী ভূমিকা এবং এটা ম্যান্ডেটরি আমাদের মধ্যে থাকা। কিন্তু সামাজিক আসলে এত অবক্ষয়ের কারণে সেগুলো এখন বিলুপ্ত প্রায়। তো আমি সেই প্রসঙ্গে বলছি যে আমরা সিকিউরিং আওয়ার ফিউচার জেনারেশন তো আছি, তাহলে একটা গ্রুপ আছে যাদের আমরা শুরুটাই করতে পারি হলো স্কুল প্রোগ্রাম দিয়ে, স্কুলের কার্যক্রমের সাথে সম্পৃক্ত করে। কিন্তু এছাড়াও যারা আছেন, আলোচনায় উঠে এসেছে যে এভরি এজ ইজ ভালনারেবল। তার মানে কি অন্যান্য গ্রুপও যারা আছে, যারা এখন কারেন্টলি আমরা সোসাইটিতে বিরাজ করছি অফ অল এজ, তাদের মধ্যেও যে গ্যাপস গুলো আছে, আসলে আমাদের বাচ্চারা তো বড়দেরকে দেখেই শিখে। সে স্কুলে একরকম শিখছে কিন্তু বাড়িতে গিয়ে অন্যরকম পরিবেশ যদি দেখে, তাহলে ওই যে একটু আগে আপনারা বললেন যে কনফিউজ বাচ্চাটা, আমি কোনটা নিব আসলে। তো কাজেই আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে স্কুলের সাথে সম্পৃক্ততা, এটার সাথে সবারই কারোর দ্বিমত নাই। এবং এই আজকের যে ওনার এই কনসেপ্টটা হামিদ ভাইয়ের, এই ব্যাপারে আমি মনে করি যে দিস ইজ দ্য রাইট টাইম।
এটা ইনক্লুসিভনেস এর জন্য আমাদের জাতীয় প্রোগ্রামে, এবং সবাই যেটা বলেছেন উইদাউট পলিটিক্যাল কমিটমেন্ট আমরা আসলে বেশি দূর আগাতে পারবো না। সো আমাদের পরবর্তী করণীয় কি সেটা আমাদের এখনই ঠিক করতে হবে, এবং আমাদের যারা বিজ্ঞ আলোচক যারা আছেন সবারই সরকারের সাথে কাজ করার অভিজ্ঞতা আছে। সেই আলোকে আপনারা অ্যাপ্রোপ্রিয়েটলি আসলে কোন জায়গায় গেলে কাজগুলো বা আমাদের এই কনসেপ্টটা হামিদ ভাইয়ের সাথে করা, এবং আমরা সবাই ওনার সাথে আছি, এটা গ্রহণযোগ্য হবে সেই জায়গায়। এবং আমাদের বর্তমান শিক্ষামন্ত্রী প্রতিমন্ত্রী ওনারা খুবই, আমি বলবো এই ব্যাপারে আমরা যতটুকু দেখেছি জেনেছি ওনারা সোচ্চার। কাজে এই শিক্ষা কার্যক্রম যাতে সুন্দরভাবে চলে এটার রিফরমেশন দরকার সেই ক্ষেত্রে। তবে আমি বলবো এটাকে অবশ্যই কারিকুলামের সাথে ইনক্লুড করতে। পরীক্ষা না থাকলে আসলে সেগুলো কখনোই যারা শিক্ষার্থী আছে তারা কখনো মনোযোগ দেয় না, তখন এটাকে ওরা বাড়তি প্রেশার মনে করবে। এবং আমরা অনেক জায়গায় দেখা যাবে যে ইনস্টিটিউশনাল কিছু ব্যারিয়ার থাকবে, আমাদেরকে কাজ করার সুযোগ, স্কুলে ঢোকা, কথা বলা, সময় দেওয়া, এই ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের কার্যক্রমটা শুরু করতে বা চালাতে অনেক বাধাগ্রস্ত হব। তো কাজেই এটা যদি আমাদের একটা ন্যাশনাল যে আমাদের এডুকেশনাল কারিকুলাম আছে সেটার সাথে প্রতিটা, এবং আমরা সবচেয়ে বড় সময় কিন্তু ওদের স্কুল পিরিয়ডটা, একটা কলেজে যখন যায় বাচ্চাটা 2-1.5 বছর থাকে, বলতে গেলে 1.5 বছরের মধ্যে খুব বেশি ওকে এইভাবে মানে আমরা ইনপুট দিতে পারবো না, হয়তো পারলেও সেটা অন্য আকারে দিতে হবে। কিন্তু একটা স্কুলে সে 10 বছর থাকছে, কাজে গ্র্যাজুয়ালি যদি, আমি জানি যে আমাদের হামিদ ভাই একটা কারিকুলাম রেডি করছেন, এবং সেইটা হয়তো এটাকে আরো কতটুকু যেটুকু আরো কিছু যদি অ্যাড করা হয় বা কিছু করা হয় এমন ভাবে করা উচিত বা করতে হবে যেটা আসলে ওরাও যাতে শিক্ষার পাশাপাশি এটাকে মানে এনজয় করে, জিনিসটা লার্ন করতে ওরা উৎসাহী হয়, এবং এর ইম্প্যাক্ট গুলা কি সেগুলাও যদি, কাজে এটা তো একটা মডালিটি যে আমরা কিভাবে দিব তাদেরকে টিচিং, কিন্তু এই যে অ্যাক্সেসটা আমাদের এনশিওর করে দিতে হবে সেটা একটা। আরেকটা যেটা একটা সামাজিক বিপ্লব ঘটাতে হবে আসলে, এবং কমিউনিটি মোবিলাইজেশন। এই কাজটা যেমন আমরা অনেক সময় কিছু দেশের উদাহরণ থেকে শিখতে পারি, যে আমরা কেন বিদেশে গেলে দেখি যে ওদের বাচ্চারা এত মানবিক, এত শিষ্টাচার, অনেক মানুষকে হেল্প করার জন্য এগিয়ে আসে, বিকজ ওদের শুরুতেই শেখানো হয় ভলান্টারি ওয়ার্ক, স্কুলে ভলান্টারি ওয়ার্কের উপরে ওদের মার্ক থাকে। তো কাজে এই সমস্ত কাজগুলো একটা এল্ডারলি, একটা যদি যেটা বৃদ্ধাশ্রম, সেখানে যদি আমরা কিছু স্কুল ছাত্রকে তাদের কিছু কয়েক ঘন্টার জন্য পাঠাই তাদের সাথে কাজ করার জন্য, এই বয়স্ক মানুষদের সাথে থাকার জন্য, তাহলে অটোমেটিক্যালি কিন্তু ওদের মধ্যে একটা মমত্ববোধ তৈরি হবে। তো এরকম প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড, আমরা এত থিওরিটিক্যাল বেসড আমাদের পড়াশোনাটা, সেখানে যদি খুব অ্যাপ্লাইড যে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড আমরা একটা কারিকুলাম তৈরি করি তাহলে খুব ভালো হবে। সেটাই একটা। আর একটা হলো যে রুল অফ ল, যেটা নিয়ে এখন অনেকেই কথা বলছেন বর্তমানে, এতে সেই রুল অফ লটা এস্টাবলিশ করতে হবে। আমরা আসলে অনেক ক্ষেত্রেই, খালি পারিবারিক ক্ষেত্রে না বা সামাজিক ক্ষেত্রে না, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা রুল ব্রেক করি, কাজে এই রুল অফ লটা ঠিক করতে হবে। আর ওই যে এথিক্যাল অ্যাসপেক্টটা আসলে সর্বক্ষেত্রে, সর্বপ্রফেশনে এবং সর্ববয়সেই জরুরি। তো আমার মনে হয় যে সোয়িং দ্য সিড, আমরা যদি এই বীজটা একদম আর্লি এজে বপন করতে পারি, তাহলে সেই বীজ থেকে যে বৃক্ষের ফলগুলো আমরা পাবো, তাহলে সেগুলো নিশ্চয়ই অনেক নিউট্রিশিয়াস হবে এবং হেলদি হবে। তো আমরা শুভকামনা থাকবে এবং আমরা সবাই সচেষ্ট থাকবো, আমরা একসাথে কাজ করব। আমরা hoping to get a healthy new generation with all kind of virtues, and also all of them we expect to be a good human being. Thank you সবাইকে আমাদের সাথে জয়েন করার জন্য, এবং বিশেষ করে ধন্যবাদ আজকের কিনোট স্পিকার ডক্টর হামিদ ভাইকে এবং ডক্টর ফয়সাল স্যারকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি সবাইকে একটু অনুরোধ করব, আপনারা কাইন্ডলি একটু ক্যামেরাটা অন করেন, আমরা একটা গ্রুপ ওয়েবিনার, একটা গ্রুপ ছবি নিব প্লিজ। একটু যদি ভিডিওটা অন করেন। জি সজীব, হ্যালো সজীব, হ্যাঁ তুমি ছবিটা নিয়ে নাও। জি হ্যাঁ ম্যাম, নেওয়া হয়েছে। আর একটু আর একটা সেকেন্ড একটু ওয়েট করো, ওপেন করছে, ক্যামেরা অন করছেন কেউ কেউ। জি জি মনে হয় তুমি নিয়ে নিতে পারো। জি হ্যাঁ ম্যাম, নাও।
থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ফারজানা নিয়ন্ত্রণ করেন। থ্যাংক ইউ, হ্যাঁ, থ্যাংক ইউ হামিদ ভাই, দেখা হবে। প্রফেসর আসসালামু আলাইকুম। শামীম, জি ওয়ালাইকুম আসসালাম, জি, আল্লাহ হাফেজ। আল্লাহ আপা, হাফেজ। হবে জি, জি, আসসালামু আলাইকুম।